কাল একদিনের বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এ কার্যক্রম। করোনা টিকা পাবে ৮০ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে আজ আসছে ফাইজারের ২৫ লাখ ডোজ। তথ্য, এ ক্যাটাগরির ১২টি লিজিং কোম্পানি ৯৬ থেকে ১০% পর্যন্ত ঋণ খেলাপি। মূল টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় করোনায় বিপর্যস্ত পর্যটন খাত। প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় অনেক স্থানের প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। ভোরের সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। প্রধানমন্ত্রীর জন্মদিনে ভ্যাকসিন ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশে ৮০ লাখ টিকা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গতকাল এক অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, ২৮ তারিখের বিশেষ এই কার্যক্রমে টিকার প্রথম ডোজ দেয়া হবে। আগামী মাসে আবারও ক্যাম্পেইন করে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হবে। এছাড়া রুটিন টিকা কার্যক্রমও চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে আজ কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা দেশে আসছে। মঙ্গলবার আবারও দেশজুড়ে একযোগে শুরু হচ্ছে ভ্যাকসিন ক্যাম্পেইন। একদিনের বিশেষ কার্যক্রমে ৮০ লাখ ব্যক্তিকে করোনা ভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে টিকাদান কর্মসূচি নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দুর্গম এলাকার জনগণকে টিকার আওতায় আনা হবে। ২৮ তারিখে শুরু করছি, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনও ২৮ তারিখে। দূরে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী আছেন এবং যারা সব সময় ভ্যাকসিন নিতে আসতে পারে না এবং বয়স্ক যারা, তাদের দেওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা ২৮ তারিখে ক্যাম্পেইন করছি। আমাদের লক্ষ্য ২৮ তারিখে প্রায় ৮০ লক্ষ ভ্যাকসিন দেওয়া। মন্ত্রী জানান, ওই দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত চলমান থাকবে কার্যক্রম। এই ক্যাম্পেইনে শুধুমাত্র প্রথম ডোজ দেওয়া হবে। আগামী মাসে দেওয়া হবে এর দ্বিতীয় ডোজ। অগ্রাধিকার তালিকায় রয়েছেন ৫০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ, নারী, শারীরিক প্রতিবন্ধী। সেই সঙ্গে নিবন্ধন না করে কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে এলেও টিকা দেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী। যেটা আমাদের লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জন হবে না সে পর্যন্ত ভ্যাকসিন কার্যক্রম ওই দিন চলমান থাকবে। সোমবার কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজার বায়োএনটেকের আরো ২৫ লাখ ডোজ টিকা দেশে আসবে। রাত্রেও আমাদের ভ্যাকসিন আসার কথা ২৫ লক্ষ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আরটিপিসিআর ধাঁধায় গতকালও বিমানবন্দরের গেটে গেটে ঘুরেছেন প্রবাসীরা। অনিশ্চয়তায় দিন কাটে তাদের। প্রাথমিকভাবে মাত্র ৯৬ জনের নমুনা নেওয়া হয়েছে। এরা সবাই সিভিল এভিয়েশনের কর্মকর্তা কর্মচারী। এদিকে কাল থেকে পুরোদমে কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ বাকি আছে একদিন। আজই মেয়াদ না বাড়াতে পারলে ফিরতে পারবেন না কর্মস্থলে। এর মধ্যে টিকিটের তারিখ পরিবর্তন করেছেন কয়েকবার। আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে, কিন্তু কবে নাগাদ যাত্রীদের জন্য চালু করা হবে তা জানতে এসেছেন বিমানবন্দরে। বিমানবন্দরে ল্যাব স্থাপনের ইউএইর শর্তের বেড়াজালে আটকে আছেন যাত্রীরা। প্রত্যেকেই অনিশ্চয়তার মধ্যে দিনের পর দিন অপেক্ষা করছেন। ২৭০০ জায়গায় ৩০০০ করুক, ৪০০০ করুক, আমরা রিপিট ভিসার করে চলে যাই। দেখেন, আমি ৩বার টিকিট রিইস্যু করছি। এখান থেকে ওখানে পাঠাচ্ছে, ওখান থেকে ওখানে পাঠাচ্ছে। এইটা সমাধান কেউ করতে পারতেছে না। ভিতরে রাত ১টা তারিখ ছিলাম এয়ারপোর্টের ভিতরে, বলছে যে ৮টায় হবে, 10টায় হবে, এরকম করে করে আর হয় না। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশের পরও তড়িৎ চালু হয়নি বিমানবন্দরে করোনা পরীক্ষার ল্যাব। তবে সবশেষ ৩ দিনেই ল্যাব স্থাপন করা হয়েছে। ২৮ তারিখ থেকে যাত্রীদের জন্য চালু করা সম্ভব হবে বলে জানায় সিভিল এভিয়েশন। টেস্ট রান দিয়ে যদি এটা সাকসেসফুল হয় এবং সেফ ডিক্লেয়ার করে, আশা করছি ২৮ তারিখের থেকে পুরোপুরিভাবে যাত্রা শুরু হয়ে যাবে। তবে ইতিমধ্যে কিন্তু অলরেডি যাত্রা হয়েছে। আমাদের পক্ষ থেকে যত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়ার আমরা সবগুলোই দিয়েছি। সামগ্রিক অর্থে আমাদের লোকজন যাতে কোনো অসুবিধা না হয়, তাদের যাওয়ার ব্যাপারে সুযোগ সুবিধা কোনো অচলায়তন যাতে না থাকে, আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং সিভিল এভিয়েশন সার্বক্ষণিক কাজ করছেন। এদিকে শনিবার রাতেই ১০০ জনের ট্রায়াল নমুনা পরীক্ষা করার কথা থাকলেও তা হয়নি। রোববার সকাল থেকে ৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। সামান্য জটিলতার কারণে এটা দিতে পারিনি। আশা করি কালকে বা পরশুর মধ্যেই আমরা যাত্রীদেরকে এই স্যাম্পল নেওয়ার জন্য এখানে আসতে বলতে পারবো। আমাদের প্রতি ল্যাব এক সিটিংয়ে
94 স্যাম্পল তারা করতে পারবে। প্রতিদিন কত সংখ্যক পরীক্ষা করা যাবে বা পরীক্ষার ফি বাবদ কত টাকা করে যাত্রীদের গুনতে হবে তা নির্ধারণ করা হয়নি এখনো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, 1.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে শিক্ষার্থীরা, তবে শুধু চতুর্থ বর্ষ ও মাস্টার্স ছাড়া কেউ প্রবেশে পাচ্ছেন না অনুমতি। টিকা দেওয়া শেষ হলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ইউনুস তৃতীয় বর্ষে থাকাকালীন সবশেষ লাইব্রেরিতে পড়াশোনা করেছেন। 1.5 বছর পর লাইব্রেরি খুলে দেয়ায় আবারও নতুন করে এসেছেন কেন্দ্রীয় লাইব্রেরিতে। 18 মাস পরে যেহেতু আমরা আবার লাইব্রেরিতে ঢুকতে পারছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের বিষয়। লাইব্রেরি খুলে দেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে সুবিধাটা আমরা পেতাম সেটা হলে আমাদের ভালো হতো। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সবার জন্য বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হোক এবং লাইব্রেরি খুলে দেওয়া হোক। কেন্দ্রীয় লাইব্রেরিতে স্বাস্থ্যবিধি মানা হলেও বিজ্ঞান শাখায় অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা প্রবেশ করতে চাইলে সৃষ্টি হয় বিশৃঙ্খলার। শৃঙ্খলা মেনে লাইব্রেরিতে প্রবেশের আহ্বান জানান প্রক্টর। ঢোকার ক্ষেত্রে সংখ্যা বেশি হয়ে গেলে আমরা তো তাদেরকে বারবার সচেতন করেছি এবং তারা কিন্তু আমাদের কথা পড়ে রাখলো। কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে উপাচার্য জানান, সকল শিক্ষার্থী টিকার আওতায় আসলে পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল ও লাইব্রেরি খুলে দেওয়া হবে। আমাদের শিক্ষার্থীদের টিকা কার্যক্রমের সবাই আসার পর সবাইকে যাতে আমরা ক্যাম্পাসে পাই আমাদের মাঝে, সেটি হবে আমাদের জন্য সবচেয়ে আনন্দ ঘন একটি পরিবেশ। আগামী 5 অক্টোবর থেকে 1 ডোজ টিকা গ্রহণের সনদ দেখিয়ে হলে থাকতে পারবেন স্নাতক চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা। নতুন নিয়ম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চলবে 2টি শিফটে। প্রথম শিফট শুরু হবে সকাল 10টায়, শেষ হবে দুপুর 1:30 মিনিটে। আর দ্বিতীয় শিফটটি শুরু হবে দুপুর 1:30 মিনিটে, শেষ হবে বিকাল 5টায়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরকারি নির্দেশনা মেনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ও খোলার প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে শিক্ষার্থীদের পাঠানো হয়েছে বিশ্ববিদ্যালয় খোলার বার্তা। তবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে শুরু হবে ক্লাস। আবারও প্রাণ ফিরবে প্রাণের ক্যাম্পাসে, ছাত্র শিক্ষককে মুখর হবে ক্লাসরুম, মিলেছে সেই সবুজ সংকেত। করোনা সংক্রমণের হার এখন 4-এর নিচে, তাই তো 1.5 বছরের বেশি সময় পর আবারও সশরীরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্লাস করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই খবরে চলছে প্রস্তুতি, চলছে ক্লাসরুমের ধোয়া মোছার কাজ। বেশিরভাগ বিশ্ববিদ্যালয় যদিও এখনো এসে পৌঁছায়নি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লিখিত বার্তা, তবে নিজেদের প্রস্তুতি নিতে এরই মধ্যে ভর্তি সহ নানা কার্যক্রম শুরু করেছে। ক্যাম্পাস খুলবে, এটা সবার জন্য আনন্দের আর কি। ক্যাম্পাস লাইফটা খুব ভালো ছিল আমাদের লাইফ থেকে, খুবই মিস করি ক্যাম্পাস লাইফটাকে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন 2 শর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার নির্দেশনা দিয়েছে। সবাইকে নিতে হবে অন্তত 1 ডোজ টিকা। এরই মধ্যে অনেক শিক্ষার্থী সেই শর্ত নিশ্চিত করেছে। আমাদের স্টুডেন্টদের মধ্যেও আমার প্রায় 50% টিকা নেওয়া হয়ে গেছে। আমার শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের 100% প্রথম ডোজ নেওয়া হয়েছে। তবে কেউ কেউ এরই মধ্যে আগামী মাস থেকে খোলার ঘোষণা দিয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে আমরা স্বাগত জানাই। বর্তমানে দেশে 108টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং 51টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে গত বছরের 17 মার্চ থেকে বিশ্ববিদ্যালয়গুলোতে সশরীরে ক্লাস বন্ধ রয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। তবে শিক্ষার্থীদের সশরীরে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য টিকার যে শর্ত দিয়েছে সরকার, তা বাস্তবায়নে শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। তাহলেই দ্রুত সময় সশরীরে ক্লাসে উপস্থিত হতে পারবেন শিক্ষার্থীরা। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরের শেষ নাগাদ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা থাকলেও হাসপাতালগুলোতে এখনও হিমশিম অবস্থা। কোনো হাসপাতালে সেবা দিতে হচ্ছে সক্ষমতার চেয়ে বেশি রোগীকে। ডেঙ্গু নিয়ে গত একদিনে 242 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ মাসেই আক্রান্ত ছাড়িয়েছে 7,000, মারা গেছেন 15 জন। এখনও পরিস্থিতি নাগালের বাইরে থাকার জন্য বিশেষজ্ঞরা দায়ী করছেন বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবকে। বৃষ্টির কারণে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট ফারুক ভুঁইয়া রবিনের।
আমরা যে চিরুনি অভিযান আরম্ভ করেছি আমাদের নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে পরিচালিত, তার সুফল ঢাকাবাসী পেয়েছে, যার কারণে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। গত বুধবারই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে তৃপ্তির ঢেকর তুলেছিলেন দক্ষিণের মেয়র। এবার দেখে আসি রাজধানীর বাস্তবতা। মেয়রের এমন কথার ঠিক 4 দিন বাদে মিটফোর্ড হাসপাতালের ডেঙ্গু কর্নার। সক্ষমতার চেয়েও এখনও ভর্তি দ্বিগুণ রোগী। ধারণা করা হয়েছিল সেপ্টেম্বরের শেষ নাগাদ নিয়ন্ত্রণে আসবে ডেঙ্গুর প্রকোপ। আগের বছরের অভিজ্ঞতাও বলে একই কথা। তবে এবছর এখনও আসেনি স্বস্তিদায়ক সে পরিস্থিতি। আক্রান্তের সংখ্যা সমানে পাল্লা দিচ্ছে আগস্টের সঙ্গে। গত 7 দিন ধরে দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে 236 জন করে। চলতি মাসে এরই মধ্যে আক্রান্ত ছাড়িয়েছে 7000। সহ্য করার মতো না, অনেক ব্যথা, রাত্রে ঘুম আসতে পারিনি, এত ব্যথা। 7 দিনের মতো হয়েছে, শরীর পুরো লাল হয়ে গেছে, মাঝে মাঝে বমি হয় আর মাথা ব্যথা হয়। 4 দিন ধরে কিচ্ছু খাইতে পারতেছি না, পানি খাইলেও পালায়া দেই। আক্রান্ত ব্যক্তি ও স্বজনরা প্রশ্ন তুলছেন মশক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে। ওইভাবে আমার নজরে আসে নাই যে এখানে মশক নিয়ন্ত্রণ কিভাবে করতেছে। দেখা যায় মাসে 1 দিন বা 2 দিন যায় আমাদের এখানে ওষুধ দিতে। চিকিৎসকরা বলছেন 2 সপ্তাহ আগের তুলনায় রোগী কিছুটা কমলেও কাটেনি শঙ্কা। 80 বেডের একটা ডেঙ্গু ইউনিট স্থাপন করেছে, সেখানে আমাদের 154 জন রোগী ভর্তি আছে। কমপ্লিকেটেড যে ডেঙ্গুগুলা সেগুলা এখনও নিয়ে আসতেছে আগের মতোই, স্বস্তির তেমন কোনো জায়গা আসলে নাই। আর বিশেষজ্ঞরা মনে করেন বিভিন্ন সময় ঢাকঢোল পিটানো হলেও বিজ্ঞান ভিত্তিক ও সমন্বিত কর্মসূচির অভাবেই মিলছে না মশক নিধনে কার্যকর ফল। যে কার্যক্রমটি নেওয়া হয়েছে সেই কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু বা এডিস মশা কমছে না, তাহলে সেই কার্যক্রমটিকে পুনর্ভাবে বা পুনর্গঠন করা প্রয়োজন। বৃষ্টি ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতি করতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞ ও চিকিৎসকদের। তাই তাগিদ দিচ্ছেন সবাইকে আরও সতর্ক হওয়ার। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মানুষের মতোই সার্ফিং করছে কুকুর। কুকুরের সার্ফিং প্রতিযোগিতা দেখতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। ভুলে ভরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই, বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা নিয়ে দেয়া হয়েছে মন গড়া তথ্য। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার পরও এমন ভুল দুর্ভাগ্যজনক। তলব করা হয়েছে এনসিটিবি চেয়ারম্যান সহ 2 জনকে। এতদিন তথ্য বিকৃতি সহ বানান ভুল থাকলেও এবছরের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ে জাতীয় সঙ্গীতকেই ভুলভাবে উপস্থাপন করে ছাপানো হয়েছে। শুধু জাতীয় সঙ্গীতই নয়, ভুল বর্ণনা দেওয়া হয়েছে জাতীয় পতাকার ক্ষেত্রেও। বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং বাংলাদেশ নিয়েও দেয়া হয়েছে ভুল তথ্য। এছাড়া সংবিধানে এক তথ্য থাকলেও পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে মন গড়া নানা তথ্য। এমন বাস্তবতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে এরকম 500 ভুল সংশোধন চেয়ে হাইকোর্টে রিট করেন এক অভিভাবক। শুনানিতে হাইকোর্ট বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকার সময় পাঠ্য বইয়ে মুক্তিযুদ্ধ নিয়ে এত ভুল থাকা দুর্ভাগ্যজনক। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় আছেন এবং তারা চেষ্টা করছেন, তার মধ্যে কারা রয়েছেন এরকম কাজগুলি করছেন, কারই উদ্দেশ্যে কেন করছেন, এই তদন্ত হওয়া দরকার। পরে আদালত আগামী 10 নভেম্বর এনসিটিবির চেয়ারম্যান ও মেম্বারকে হাইকোর্টে তলব করা হয়। সেই সাথে উদাসীন ভুল নিয়ে রুলও জারি করা হয়। সাংঘর্ষিক ব্যাপারগুলো আমরা ইন্ডিকেট করে দিয়েছি এবং ভুলটা কি এবং সংশোধনটা কি হবে সেটাও আমি আমার উকিলের মাধ্যমে কোর্টে প্রেয়ার করছি। এইগুলো কেন অবৈধ নয় এই মর্মে রুল দিয়েছে এবং এইগুলো সংশোধনের জন্য কার্যকর ব্যবস্থা কেন নেওয়া হবে না সেটাও রুল দিয়েছেন। চলতি শিক্ষাবর্ষের বইয়ের সংশোধন না আনতে পারলেও আগামী বর্ষে যাতে এ ধরনের ভুল না হয় সেজন্য রিট করা হয়েছে বলে জানান রিটকারী অভিভাবক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। গার্মেন্টস মালিকদের কাছ থেকে পণ্যের দামের ওপর ডিসকাউন্ট দাবি বিদেশি ক্রেতাদের। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার অজুহাত, লাখ লাখ ডলার ক্ষতির শঙ্কা। 2048 সালের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা জামাতে ইসলামের। তার আগেই সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ সদস্য নিয়োগের পরিকল্পনা দলটির। সম্প্রতি জামাত শিবিরের নেতাদের রিমান্ডে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা।
ক্ষমতায় লিপসায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলটি তৈরি করেছে ৩০ শালা পরিকল্পনা। দূরভিসন্ধি বাস্তবায়নে নানা রকম ট্রেড ইউনিয়নের মাধ্যমে নিজেদের কর্মী সংগ্রহ করছে নিবন্ধন হারানো দলটি। টার্গেট করা হচ্ছে তরুণ প্রজন্মকে। বুলবুল রেজার রিপোর্ট। 2013 সালে একটি রিটের রায়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্ট। 2018 সালে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বিএনপির সঙ্গে জোটবাঁধা দলটি সবশেষ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নিতে পারলেও রাজনীতিতে ফেরার নতুন পথ খুঁজছে দলটি। চলতি মাসের 6 সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় সন্ত্রাস বিরোধী আইনে। দুদফা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি গোয়েন্দাদের। 2018 থেকে 2048 30 শালা পরিকল্পনা জামায়াত ইসলামীর। ভিশন 2048 সামনে রেখে 5টি পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়েছে দলটি। পরিকল্পনায় সরকারের 25টি গুরুত্বপূর্ণ সেক্টরে 2 লাখ কর্মী নিয়োগ করা হবে। তাদের মূল টার্গেট দেশের কৃষক, শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। টার্গেট করা হয়েছে তরুণ প্রজন্মকেও। জামায়াত পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও আর্থিক প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধি করা হবে। তারা বিভিন্ন সংগঠন অর্গানাইজ করে সেখানে বিদেশ থেকে ফান্ড এনে সেই ফান্ডটা মূলত তাদের দলের উদ্দেশ্যে তারা ব্যবহার করছে। তাদের মূল উদ্দেশ্য ছিল ছদ্মবেশে ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দেওয়া, কিছু কিছু মানুষকে তারা হেফাজতের সাথে ঢুকিয়ে দিয়েছে। এরকমভাবে সকলের কাছ থেকে তারা আসলে গোপন তথ্য সংগ্রহ করে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা ক্ষমতার ধার প্রান্তে যাওয়া। গোয়েন্দা পুলিশ সারা দেশে প্রায় 400 ট্রেড ইউনিয়নের তথ্য পেয়েছে, যেগুলো জামায়াত ইসলামীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছে। এসব ইউনিয়নের মাধ্যমে দলকে সংগঠিত করা হচ্ছে। তাদের মূল টার্গেট ছিল যে একদিকে আওয়ামী লীগের যে অর্জন সেটা তাদের মিডিয়া, তাদের বিদেশি থেকে কিছু চক্র তারা এটাকে বিনষ্ট করবে, অন্যদিকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে মিশে মিলে নিজেরা একত্রিত হওয়ার চেষ্টা। এটাই ছিল তাদের ওই যে বসুন্ধরা যে তারা মিলিত হয়েছিল, এর একটা প্ল্যান ছিল। লাল তালিকাভুক্ত এ ক্যাটাগরির 12টি লিজিং কোম্পানি 96% থেকে সর্বনিম্ন 10% পর্যন্ত ঋণ খেলাপি। কেন্দ্রীয় ব্যাংকের গত কয়েক বছরের বিভিন্ন অডিট প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। এসব প্রতিষ্ঠানে 2 বছর আগেও বিনিয়োগ করে এখন মূল টাকা ফেরত পাওয়ায় অনিশ্চিত ক্ষুদ্র বিনিয়োগকারীদের। এজন্য বাংলাদেশ ব্যাংকের নজরদারিকে দায়ী করছেন ভুক্তভোগী ও অর্থনীতিবিদরা। সেলিয়া সুলতানা রিপোর্ট। লক্ষ টাকা থাকলে 20,000 টাকা কেটে নেয় সরকার, এছাড়া ভ্যাট আছে, মানে টাকায় কোনো লাভ হচ্ছে না আমার। আমি তো প্রত্যেক মাসে এক বোঝাই দিতেছি। পেনশন সবার জীবনের একটি সময়ের বিশেষ নিরাপত্তা। কিছুটা বাড়তি অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে লিজিং কোম্পানিতে যারা সেই অর্থ লগ্নি করেছিলেন, এখন তারা অসহায়। ফিক্সড ডিপোজিট 15 লক্ষ টাকা রাখলাম, তারপরে থেকে এখন পর্যন্ত আমি কোনো ইন্টারেস্ট পাইনি। যখন আমাদের টাকা নিয়েছিল পিপলস লিজিং এর অবস্থা তখনই খারাপ ছিল এবং আমার মনে হয় বাংলাদেশ ব্যাংক নিশ্চয়ই সেটা জানতেন। তালবাহানা করে এটা কোনোভাবেই এনক্যাশমেন্ট করছিলেন না, তার উপর দিয়ে বারবার খালি ইন্টারেস্ট রেটটা বেটার করে দিয়ে ওনার এক্সটেনশন করে দিচ্ছিলেন। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বাংলাদেশ ব্যাংকের 12টি লাল তালিকাভুক্ত এ ক্যাটাগরির লিজিং কোম্পানি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি 96%, পিপলস লিজিং 67%, ইন্টারন্যাশনাল লিজিং ছাড়াও 49% ঋণ খেলাপির প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্সে কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যবেক্ষক নিয়োগ দিয়েও উন্নতি হয়নি। দুদক আইনজীবী বলছেন এর দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক। লিজিং কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক লাইসেন্স দিচ্ছে, তার লাইসেন্সের মধ্যে অনেকগুলো টার্মস এন্ড কন্ডিশন থাকে। সে যদি টাকা মিসঅ্যাপ্রিভিয়েশন করে, এমবেজলমেন্ট করে, লন্ডারিং করে, সেই টার্মস এন্ড কন্ডিশনটা প্রপারলি কমপ্লাই হচ্ছে কিনা সেটা দেখভালের দায়িত্ব কিন্তু বাংলাদেশ ব্যাংক। আর আর্থিক প্রতিষ্ঠানগুলোর ধস এড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি ও দক্ষ জনবল বৃদ্ধির উপর জোর দিলেন সাবেক গভর্নর। এখানে নজরদারি একটু কম, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকে এই নজরদারি একটু বাড়াতে হবে। রেগুলার অডিট, ইন্সপেকশন করা এবং যথাযথ দ্রুত পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংকে, কারণ এখানে জনগণের আমানত, সংশ্লিষ্ট এবং ব্যবসা বাণিজ্য ওতপ্রোতভাবে জড়িত। খুব কঠোর অবস্থা নিতে হবে যখন এরা ব্যতিক্রম করে, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনত ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন তদন্ত সংস্থার তথ্য বলছে লিজিং কোম্পানিগুলোর অর্থ লোপাটে জড়িত থাকার অভিযোগে শতাধিক কর্মকর্তা অভিযুক্ত রয়েছেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব পর্যটন দিবস আজ। বিশ্বের 3য় বৃহত্তম শিল্প খাত এই পর্যটন।
দেশের জিডিপিতে যার অবদান প্রায় 4%। দিনে দিনে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বাড়লেও তার সঙ্গে ঠিক তাল মেলাতে পারছে না সরকার। এদিকে মহামারী করোনায় এক প্রকার বিপর্যস্ত, সম্ভাবনাময় এই খাত বিপর্যস্ত, এর সঙ্গে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা ছাড়া সম্ভব নয় পর্যটন খাত এগিয়ে নেওয়া। সুনামগঞ্জ থেকে ফিরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন আশরাফুল ইসলাম। জলে ভেসে গলা ছেড়ে গান, উল্লাস, একই বলে বুঝি অপার্থিব সুখ, আনন্দ, যেখানে নেই কোনো পিছুটান, নেই কোনো ব্যস্ততা কিংবা কাজের চাপ। বর্ষায় যৌবনবতী হাওর যেন সাগরের মতো অনন্ত অসীম এক জলাধার। সর্বত্র অথই জলের উদ্দাম আর ঢেউয়ের অবিরাম মাতামাতি। প্রকৃতির এই নিঃস্বার্থ প্রেম ভুলে থাকার সাধ্য আছে কার? টাঙ্গুয়ার হাওরের জল ছেড়ে এবারের গন্তব্য লেক। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাটের পরিত্যক্ত চুনাপাথরের খনি। কেউ বলেন শহীদ সিরাজ লেক, কেউ বা নীলাদ্রি লেক। স্থানীয়দের ভাষায় টেকের ঘাটের পাথর কোয়ারি। এক পাশে ভারতের মেঘালয় পাহাড়, চারপাশে অসংখ্য ছোট বড় টিলা এবং তারই মাঝে স্বচ্ছ নীল জলরাশির এই নীলাদ্রি লেক। নামটি যেমন সুন্দর, রূপও তেমনি মোহনীয়। আমার কখনো আগে এখানে আসা হয়নি, খুবই সুন্দর জায়গা, আমি অভিভূত। আমাদের দেশে যে এত সৌন্দর্য ভান্ডার, এটা মিস হয়ে গিয়েছিল। আর এক পাশে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য আর তার পাশে হচ্ছে নীলাদ্রি লেকের নীল জলরাশি। নর্মালি পড়ালেখার অনেক চাপ থাকে, সো এখানে এসে ভালোই লাগতেছে মানসিক প্রশান্তির জন্য। নীলাদ্রি লেক, জাদুকাটা নদী, টাঙ্গুয়ার হাওর, বারিক টিলা, একটি উপজেলায় কত কত সৌন্দর্য, কত কত প্রাকৃতিক ঐশ্বর্য। অথচ যোগাযোগ ব্যবস্থার ভঙ্গুর দশার কারণে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন ভ্রমণের। এখানে আমরা এসেছি ফ্যামিলি নিয়ে, বাট খুব কষ্ট হয়েছে আলটিমেটলি। এগুলার একটু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এখানে খুব দরকার। এই রাস্তাটা হইলে আমাদের এলাকাটা তো উন্নত হবে, যখন মানুষ আসবে, দোকানপাটও বেশি হবে, মানুষের কাজকর্ম বাড়বে। তথ্য বলছে দেশে পর্যটন স্থান রয়েছে 800-র বেশি, যেসব স্থানে ঘুরে বেড়ান বছরে 1 কোটি দেশীয় পর্যটক। আর এই শিল্পের সাথে জড়িত প্রায় 40 লাখ জনশক্তি। পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের, পাবলিক, প্রাইভেট, সরকার, এদের ভিতরে একটা সমন্বয়হীনতা আছে। টেকসই উন্নয়নটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, টেকসই পর্যটনকে আমাদের গুরুত্ব দিতে হবে। বিদ্যমান পর্যটন কেন্দ্রগুলি আছে, সেইগুলি জরাজীর্ণতা কাটিয়ে সেগুলিকে যে সুবিধাগুলি আছে সেই সুবিধাগুলি বৃদ্ধি করে আমরা পর্যটনকে আরও বিকশিত করার চেষ্টা করছি। ভ্রমণের পাশাপাশি পর্যটন স্পটগুলোর প্রাণ প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে থাকতে হবে সচেতন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সুনামগঞ্জ। সুন্দরবন ও ৬০ গম্বুজ মসজিদ সহ নানা ঐতিহ্যবাহী স্থাপনা ও ঐতিহাসিক কারণে পর্যটন গুরুত্বপূর্ণ এলাকা বাগেরহাট। এটিকে পর্যটন সম্ভাবনাময় জেলা হিসেবে দেখছেন স্থানীয়রা। দিনে দিনে পর্যটকের সংখ্যা বাড়ছে এই জেলায়। তাদের থাকা খাওয়া সহ নানা সুযোগ সুবিধা সৃষ্টির দাবি স্থানীয় জনপ্রতিনিধি ও দর্শনার্থীদের। ইতোমধ্যে হোটেল মোটেল নির্মাণ সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের ছবি ও তথ্যের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ঘিরে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি থাকে বাগেরহাটে। বিশ্ব ঐতিহ্যের খেতাব পাওয়া দেশের 3টি স্থাপনার মধ্যে 2টি অবস্থিত বাগেরহাটে। ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদও অবস্থিত এ জেলায়। দর্শনার্থীদের অভিযোগ, এখানে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনেও প্রয়োজনীয় সুযোগ সুবিধা তৈরি হয়নি। থাকার জন্য ভালো হোটেল হলে ভালো হতো। এত সুন্দর মসজিদ আমাদের বাংলাদেশে, এটা অকল্পনীয়। আমার অনেক ভালো লাগছে। এলাকাবাসী বলছেন, স্থাপনার পাশে যদি থাকার ব্যবস্থা করা যায় তাহলে দেশি বিদেশি পর্যটকরা এই স্থানের প্রতি আরও বেশি আকৃষ্ট হবেন। এদিকে পদ্মা সেতু ও খানজাহান আলী বিমানবন্দর চালু হলে যোগাযোগ সীমাবদ্ধতা কাটবে বলে আশাবাদী স্থানীয়রা। ঐতিহ্যগতভাবে আমাদের সভ্যতার অনেক গুরুত্বপূর্ণ স্মারক এই ৬০ গম্বুজ মসজিদের মধ্যে রয়েছে। অনেক সীমাবদ্ধতাও রয়েছে আমাদের যোগাযোগ অবকাঠামো। সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের বিমানবন্দর এবং পদ্মা সেতু একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। বাগেরহাটের পর্যটন শিল্পের বিকাশে সরকারিভাবে হোটেল মোটেল নির্মাণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি গাইডদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন। এই হোমস্টে যদি চালু থাকে, আশেপাশের যে স্টেক হোল্ডার আছে বা স্থানীয় ব্যক্তিবর্গ আছে, তারাও যেমন লাভবান হবে, অপরদিকে পর্যটকরাও আকৃষ্ট হবে। আমরা পর্যটন কেন্দ্রগুলো সৌন্দর্য বৃদ্ধির কাজ হাতে নিয়েছি
এবং সেখানে নিরাপদ খাদ্যের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা থাকা এবং কমিউনিকেশনটা যেন ভালো হয়, ইজি কমিউনিকেশন থাকে, সেগুলোর উপর আমরা কাজ করছি। করোনাকালীন গেল 2 বছরে সুন্দরবনে 84,000 ও 60 গম্বুজে 2.5 লাখ দেশি পর্যটক এসেছেন। এছাড়া 400 বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন এই 2 স্থাপনা। সময় সংবাদ, বাগেরহাট। জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার অজুহাতে এবার গার্মেন্টস মালিকদের কাছ থেকে পণ্যের দামের উপর 10 থেকে 15% হারে ডিসকাউন্ট দাবি করছে বিদেশি ক্রেতারা। এতে বাংলাদেশের গার্মেন্টস মালিকেরা লাখ লাখ মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। বিশেষ করে ইউরোপ আমেরিকার শোরুমগুলোতে পণ্য পাঠাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিস্তারিত কমলদের রিপোর্টে। কয়েক মাস আগে চট্টগ্রাম বন্দর থেকে ইউরোপ আমেরিকার যে কোনো বন্দরে 40 ফুট সাইজের একটি পণ্যবাহী কন্টেনার পাঠাতে খরচ হতো 2,500 থেকে 4,500 মার্কিন ডলার, কিন্তু এখন তা 3 গুণ বেড়ে 14 থেকে 15,000 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কোনো কোনো ক্ষেত্রে 17,000 মার্কিন ডলারও ছাড়িয়ে যাচ্ছে। 10 মাস আগেও যদি আমি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে রেটটা $3,500 ছিল বা $4,000 ছিল। এই রেঞ্জ থেকে যেটা এখন 12,000 13,000 ডলার হয়ে গেছে। মূলত করোনাকালীন সময়ের ক্ষতি পুষিয়ে নিতে বিদেশি জাহাজ মালিকেরা এই ভাড়া বাড়িয়েছে বলে দাবি এদেশের শিপিং এজেন্টদের। আর জাহাজ এবং কন্টেনারের বাড়তি ভাড়া তুলে নিতে বিশেষ ডিসকাউন্টের জন্য বিদেশি বায়াররা গার্মেন্টস মালিকদের উপর চাপ সৃষ্টি করছে। পণ্য বিক্রির চুক্তি অনুযায়ী জাহাজ কিংবা কন্টেনার ভাড়া গার্মেন্টস মালিকদের পরিশোধ করতে হয় না, কিন্তু কৌশল করে পণ্যের উপর ডিসকাউন্ট আদায় করে সেই ক্ষতি পুষিয়ে নিতে এই তৎপরতা বিদেশি ক্রেতাদের। সম্মিলিতভাবে এই ফ্রেটটা বাড়িয়ে তারা পুরো লসটা কভার করার জন্য চেষ্টা করছে। ফ্রেট বাড়তেছে, ফ্রেট তো আমরা দিচ্ছি না, বায়াররা দিচ্ছে, তাদের টোটাল কস্ট বেড়ে যাচ্ছে। বেশি কাজের আশায় বাংলাদেশের গার্মেন্টসগুলো কম দামে পণ্য তৈরি করে বিক্রি করছে। এই অবস্থায় প্রতিটি পণ্যে 1 থেকে 1.5 মার্কিন ডলার ডিসকাউন্ট হিসাবে ছেড়ে দিলে গার্মেন্টসগুলোকে আবারও ক্ষতির মুখে পড়তে হবে। বায়ার এটাকে রিকভার করার জন্য বিভিন্ন অজুহাতে 10%, 15% ডিসকাউন্টের দাবি করছে, কারণ তাকে সে এই ফ্রেট চার্জটাকে কভার করার জন্য সে এই খেলাটা খেলছে। গত অর্থ বছরে বিভিন্ন দেশে 31.45 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগে এবার গাজীপুরে ধামাকা শপিং.com-এর চেয়ারম্যান ও পরিচালক সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। খোয়া যাওয়া অর্থ ফেরত সহ এই অনলাইন শপিং কর্তৃপক্ষের বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। পুলিশ বলছে গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হবে। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। টঙ্গী উত্তর আউচপাড়া এলাকার ব্যবসায়ী শামীম খান 7 মাস আগে ধামাকা শপিং.com নামে একটি ই কমার্স প্রতিষ্ঠানে প্রায় লাখ টাকা কমে মোটরসাইকেলের অফার দেখেন অনলাইনে। পরবর্তীতে নিজের একটি গাড়ি বিক্রি সহ ধার দেনা করে 11,55,000 টাকায় 3টি মোটরসাইকেল অর্ডার করেন। শর্ত অনুযায়ী 45 দিনেও ডেলিভারি না পেয়ে ছুটে যান অফিসে। কয়েক দফা সময় দিয়েও পণ্য না দিয়ে প্রতিষ্ঠানটি উল্টো শুরু করে টালবাহানা। আমাদেরকে চেক দিল, দেওয়ার পরে খুব ভালোভাবে বাজে ব্যবহার করলো রানা, সিরাজুল ইসলাম রানা, তারপরে চুলবুল, এরা করে আমাদেরকে বের করে দিল। 1 মাস অপেক্ষার পর 2 কর্মকর্তার স্বাক্ষর করা 2টি চেক দেয়া হলেও তুলতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ অ্যাকাউন্টে টাকা নেই বলে জানান। সরকারের মনিটরিং থাকতো, সেটা যদি ব্যবস্থা ভালো থাকতো, সে কোটি টাকা নিলেও জানি সেটা ফেরত দিতে পারতো। ভবিষ্যতে জানি এই ধরনের কোনো প্রতারণাকারী এই ধরনের ব্যবসা করতে না পারে। সম্প্রতি ভুক্তভোগী শামীম খান টঙ্গী পশ্চিম থানায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতি, চেয়ারম্যান এম আলী সহ 11 জনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন। ধামাকা অফার থেকে তাকে একটা চেক দিয়েছে, ওই চেকটা বাউন্স হয়েছে। পরবর্তীতে ওই ভদ্রলোক এসে মামলা করে থানায়, তদন্ত কার্যক্রম চলছে। কয়েক দফায়ও ধামাকা কর্তৃপক্ষের সঙ্গে এসব বিষয়ে মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও সম্ভব হয়নি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। 2020 সালে ইভ্যালির বিরুদ্ধে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন মামলা করলেও তা ব্যাপকভাবে প্রচার পায়নি বলে অভিযোগ করেছেন কমিশনের চেয়ারপারসন। সংস্থাটি মনে করে দ্রুত অগ্রসরমান ই কমার্সের তদারকিতে কমিশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আইনি পরিবর্তন দরকার। রোববার কমিশনের কার্যালয়ে এক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিও বলেন, প্রচলিত আইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া কঠিন, তাই আইন পরিবর্তনের
চিন্তা ভাবনা চলছে। ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট ও প্রযুক্তির প্রসারে দ্রুত সম্প্রসারিত হয়েছে ই কমার্স, কিন্তু ইভ্যালি, ধামাকা, ই অরেঞ্জ সহ এখাতের অসাধু কয়েকটি প্রতিষ্ঠানের খপ্পরে হাজার কোটি টাকা খুইয়েছেন সাধারণ গ্রাহক ও মার্চেন্টরা। অস্বাভাবিক কম দামে পণ্য কেনাবেচা তদারকির দায় আছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের, কেননা উৎপাদকের চেয়ে কম দামে পণ্য বিক্রির মাধ্যমে নষ্ট হয় বাজারের সুস্থ প্রতিযোগিতার পরিবেশ। যখন ইভ্যালিকে নিয়ে আমরা সবাই নাচানাচি করছি বলে একটু বেশি, তখন 2020 সালের নভেম্বরে মামলা করেছি। একটি মেসেজ কি যায় না? তার ধামাকা অফার বন্ধ করলাম, একটি মেসেজ কি যায় না? ব্যাপক কেন প্রচার পায়নি? এই দায়িত্বটা আপনারা নেন। প্রতিযোগিতা আইনটি মূলত বাজারের প্রতিযোগিতা ব্যাহত করে বেসরকারি ও সরকারি প্রতিষ্ঠানের এমন অনৈতিক কর্মকাণ্ড অনুসন্ধান এবং তাদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি ব্যবস্থা নিতে পারে কমিশন। তবে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশের প্রতিযোগিতা আইনের দুর্বলতা আছে বলে জানান এই কর্মকর্তা। ই কমার্স যেভাবে প্রতিযোগিতা পরিপন্থী কাজ করছে, তারা তাদের কৌশলগুলো সেটাও তো তারা ডিজিটাইজড ওয়েতেই করছে। তো সেখানে আমরা কতটুকু সক্ষম, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। দেশে বর্তমানে 30,000 উদ্যোক্তা ই কমার্সের সাথে যুক্ত, তাই ইভ্যালির মতো কয়েকটি প্রতিষ্ঠানের জন্য তারা যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। এই ধরনের ফোর্জারি আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন যে 420-তে ধরা তাদেরকে অ্যারেস্ট করা যাবে যারা এইসব চিট করে মানুষ। 420 এমন একটা ধারা যাতে বেল নিয়ে চলে যাবে, তাদের কিন্তু জামিন দিয়ে দিতে হবে। এই জন্য আইনেরও বদলের কথা বলা হয়েছে, আমরা আইনমন্ত্রীকেও। ডেস্টিনি যুবকের বর্তমান সম্পদ মূল্য বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্তদের 50% ক্ষতিপূরণ দেওয়া সম্ভব বলে মনে করেন মন্ত্রী। তবে তার জন্য দরকার হবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিচার বিভাগের সমন্বিত উদ্যোগ। যদি আমরা এটা বিক্রি করে মানুষকে কম্পেনসেট করতে পারি, কিন্তু সেটা আমরা চাইলেই পারবো না, আদালত সেটা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নওগাঁয় নানা সংকটে বন্ধ হয়ে গেছে 90% চালকল, অনেক ব্যবসায়ী ঝুঁকছেন বিকল্প ব্যবসায়। একের পর এক মিল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছে শ্রমিকরাও। 10 দফা দাবি মেনে নেয় দ্বিতীয় দফা পরিবহন ধর্মঘট তুলে নিয়েছে পণ্য পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ। সোমবার সকাল থেকে সব পণ্য পরিবহনকে ধর্মঘট ছেড়ে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা। রোববার বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত পণ্য পরিবহন মালিক শ্রমিকদের সাথে ধানমন্ডির বাসায় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক চলে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের আইজি উপস্থিত ছিলেন। বৈঠকে মালিক শ্রমিকদের 10 দফা দাবি মেনে নেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতে ওই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স জটিলতা দূর করা, যেখানে সেখানে পুলিশের চাঁদা আদায় না করা সহ বেশ কিছু দাবি ছিল তাদের। 10 দফা দাবি ন্যায়সঙ্গত বলে আমরা আমাদের দাবিগুলো তারা মেনে নিয়েছেন এবং যেগুলো সময় দরকার সেগুলো তাৎক্ষণিকভাবে কার্যকারিতা শুরু করছেন। আমাদের যে কর্মসূচি ছিল সে কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম। যৌক্তিক দাবি, যেমন তাদের ড্রাইভিং লাইসেন্স যৌক্তিক দাবি ছিল, সেইগুলো আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্ব ডিপার্টমেন্টকে বলে দিয়েছে। কাউকে চাঁদা মানে অতিরিক্ত সার্ভিস চার্জ নিতে দেওয়া হবে না, এটা আমরা লক্ষ্য রাখব এবং নির্দিষ্ট জায়গা থেকে এই সার্ভিস চার্জ আদায় হবে। রাস্তাঘাটে দাঁড়া করিয়ে কোনো সার্ভিস চার্জ আদায় হবে না। সরকার পতনে বিএনপির ঐক্য কাগুজে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের আঙ্গুনিয়ার স্থানীয় আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি একথা বলেন। এ সময় বিএনপির ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। 2018 সালের আগে তারা সব দলের ঐক্য করেছিলেন, ডান বাম অতি বাম সবাইকে নিয়ে ঐক্য করেছিলেন। সেই ঐক্যের শক্তি হাওয়ায় মিলিয়ে গেছে। হয়তো একটা কাগজে ঐক্য করলেও করতে পারেন, জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে আমি তৃণমূলের নেতাকর্মীদের বলবো, তারা ঘাপটি মেরে বসে আছে, এজন্য সবসময় সতর্ক থাকতে হবে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় এবং তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংগ্রাম করেছেন। তার সংগ্রামী জীবনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে তার জীবন ও কর্মের ওপর আয়োজিত উন্নয়নের এক যুগ শীর্ষক এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি কথা বলেন। রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ 3 দিনব্যাপী
এ প্রদর্শনীর আয়োজন করে। এ সময় স্পিকার বলেন, প্রদর্শনীর মাধ্যমে শেখ হাসিনার জীবন ও কর্ম সম্পর্কে বর্তমান তরুণ ও যুব সমাজ অজানা তথ্য জানার সুযোগ পাবে। তার যে বিভিন্ন সংগ্রাম, আন্দোলন এবং কর্মময় যে জীবন, তার যে ব্যাপ্তি, সেটা মানুষের কাছে তুলে ধরা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এক অনন্য মাধ্যম হচ্ছে এই ধরনের এক চিত্র প্রদর্শনীর আয়োজন। শেখ হাসিনার জীবনের যে দর্শন, সেটা হচ্ছে বাংলার মানুষের ভাগ্যের উন্নয়ন। কন্যার স্মৃতিতে পর্দায় জীবন্ত হয়ে উঠলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে তৈরি দেশের প্রথম 2D প্রযুক্তির অ্যানিমেটেড চলচ্চিত্র মুজিব আমার পিতা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা বই অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটির টেকনিক্যাল শোতে অংশ নেন শত মানুষ। হল থেকে বেরিয়ে এসে চলচ্চিত্র প্রেমীদের কণ্ঠে ঝরে পড়ে আবেগ। মার্জিয়া মোমো রিপোর্ট। যেদিন কামাল আব্বাকে আব্বা ডাকার অনুমতি চেয়েছিল, সেদিন আমি সঙ্গে সঙ্গে ওকে আব্বার কাছে নিয়ে যাই। কামালের সেই কথা। হল ভর্তি দর্শক মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছেন পর্দায়, যেখানে একে একে ফুটে উঠছে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের স্বর্ণালী অধ্যায়। ও আমার সাথে গোপালগঞ্জেই থাকে। আমরা কি ব্রিটিশদের শাসন থেকে 1991 সালে পিতার স্মৃতি নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার লেখা বই মুজিব আমার পিতা অবলম্বনে প্রথমবারের মতো নির্মিত অ্যানিমেটেড চলচ্চিত্রটিতে স্কুল পড়ুয়া বঙ্গবন্ধুর ন্যায্য অধিকার আদায়, ভাষা আন্দোলন ও বাঙালির স্বাধীনতা সংগ্রামের গৌরব উজ্জ্বল অধ্যায়গুলো তুলে ধরা হয়। 50 মিনিটের সিনেমাটিতে ফুটে ওঠে একজন স্নেহময় পিতার প্রতিচ্ছবিও। পালাতে তো আর চাই না। 2 বছর ধরে নির্মিত দেশের প্রথম ফিচার লেন্থ চলচ্চিত্র দেখে বের হওয়া সাধারণ মানুষের চোখে ছিল উচ্ছ্বাস ও আবেগ। বঙ্গবন্ধুর যে ওই রাষ্ট্রভাষা বাংলা চাই, ওই পার্টটা অনেক বেশি পছন্দ হয়েছে। পার্সোনালি আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম ফিল্মটা দেখে। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে নির্মিত চলচ্চিত্রটির সফলতার আনন্দ ফুটে ওঠে সংশ্লিষ্ট কলাকৌশলীদের কণ্ঠেও। আমার প্রজন্মের লোকজনকেও যদি আসলে বঙ্গবন্ধুকে আমি বুঝাতে চাই বা আমি তার গল্পটা বলতে চাই, আমি তখন মনে হয়েছে যে অ্যানিমেশন হচ্ছে বেস্ট আইডিয়া। আগামী 28 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। 1 অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে একযোগে চলবে চলচ্চিত্রটি। সিনেপ্লেক্সের অধীনে থাকা হলগুলোতে 50% মূল্য ছাড়ে মুজিব আমার পিতা দেখতে পাবেন দর্শক। তার কর্মময় জীবনকে, তার শৈশব কৈশোর, সেগুলোকে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের জনপ্রিয় মাধ্যমে তুলে ধরা। আগামী দিনে মুজিব ভাই শিরোনামে আরও একটি অ্যানিমেটেড সিনেমা ও 10 পর্বের খোকা নামের সিরিজ তৈরির পরিকল্পনার কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার হলো রোহিঙ্গাদের হাতে অপহৃত 3 বাংলাদেশি যুবক। তবে আটক করা যায়নি অপহরণকারীদের। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগীর স্বজন। বিস্তারিত জানাচ্ছেন সুজউদ্দিন রুবেল। টেকনাফে কাজ করার কথা বলে গত 24 সেপ্টেম্বর রোহিঙ্গারা 3 যুবককে অপহরণ করে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে স্বজনদের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কাছে একটি পাহাড় থেকে উদ্ধার করা হয় নোয়াখালীর আজিজুল ইসলাম, নারায়ণগঞ্জের 2500-এর আলামিন ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের মুক্তার হোসেনকে। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্তত 18 রোহিঙ্গা। এই কথা বলে আনছে, আমরা কক্সবাজার আইছি, হেনতেন আবার এখানে নিয়েছে গাড়ি দিয়া আইনা, আমরা ওইদিকে আমু না, ভিতরে আমু না, আমাদের জোর জবরদস্তি চাইনা মাইনা ঢুকাইছে। স্যার কালকে থেকে এই পর্যন্ত এখানে মারতে স্যার এই পর্যন্ত রাখছে আমাদেরকে। এখনো নিয়ে গেছিলাম মাইরে ফেলাইবো, টাকা দেয় না তোর গার্জিয়ান, তোকে মাইরে ফেলাম।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে তারা নিয়ে আসতেছে এবং আনার পরে কাজের বদলে তাদেরকে এই গহীন পাহাড়ে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেছে। রাতভর অভিযান চলছে, আশা করি আমরা খুব শীঘ্রই ধরতে পারবো এদেরকে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ভুক্তভোগী আজিজুল ইসলামের বড় ভাই বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেছেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মাদারীপুরে কৃষককে বেধড়ক পেটালো কিশোর গ্যাংয়ের সদস্যরা। আহত অবস্থায় ওই কৃষক হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় দায়ের করা হত্যা চেষ্টার মামলা তুলে নিতে হামলাকারীরা ভুক্তভোগীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ স্বজনদের। পুলিশ বলছে যারাই জড়িত থাকুক ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার কাঁচাবাজারের সামনের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছিলেন কৃষক হায়দার খলিফা। এ সময় পানির ছিটকে পাশে থাকা নোমান শেখ নামে এক কিশোরের গায়ে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নোমান, সুজন, নিঝুম সহ 20 থেকে 25 জন কিশোর গ্যাংয়ের সদস্য ওই কৃষককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় খলিফা অচেতন হয়ে পড়েন। আশপাশের মানুষ এগিয়ে গেলে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বলছি, বাবা একটু পানি যাইতে পারে, আমি তোমার বাবার বসে বস, এ নিয়ে তুমি মনে কিছু করো না। এই বলার সাথে সাথে কয় তোরে দেখাই দিতেছি। এই বলার সাথে সাথে 25টি পোলাপান এই ডিসমশারের দিকে বাইর করে রোডে হালাই আর কি পাড়াইছে। গেজামত খায় না হেগুনে হেরা ধরকে মারছে। বর্তমানে কিশোর গ্যাং থেকে আমাদের আসলে সমাজকে রক্ষা করা অবশ্যই দরকার। হাতে, পায়ে এবং ঠোঁটের দিকে ছিল তার ফোলা জখম এবং ছেলা ছিল। রোগীকে আমরা চিকিৎসা দিয়েছি। হামলার ঘটনায় নোমান সহ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে রাজৈর থানায়। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানায় পুলিশ। প্রায় 30-40টা পোলাপান আসছে আবারও আমাদের উপর হামলা করতে। পরে আমরা থানায় জানানোর পরে এরা আবার চলে গেছে এখান থেকে। এ বিষয়ে আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিক মামলা রুজু করেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনিক তৎপরতার দাবি ভুক্তভোগী ও স্থানীয়দের। সময় সংবাদ, মাদারীপুর। বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙর। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। বক্তারা জানান, মানুষের জন্য নদী বলা হলেও নদীতে মানুষ চলাচলের জন্য নিরাপত্তা নেই। তিতাস নদীর 2 পারও দখল হয়ে গেছে। এ সময় তারা নদীর রক্ষার জন্য নিয়মিত খনন ভাঙন রক্ষার্থে ব্যবস্থা গ্রহণ ও নদীতে অবৈধ দখল উচ্ছেদ করার দাবি জানান। দাবি মানা না হলে কঠোর আন্দোলন ঘোষণা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। নদীমাতৃক দেশ, নদী মাকে যদি কেউ দখল করেন, মার উপর যদি কেউ অত্যাচার করেন, নদী হইলে আপনার প্রাকৃতিক সম্পদ, মাও আপনাকে ছাড় দিবে না। আমাদের দাবিগুলো আসলে নদীগুলো রক্ষা করার জন্য, নদী খননের জন্য, নদী ভাঙন ঠেকানোর জন্য, নদীতে অবৈধ যে দখলগুলো আছে এগুলো উচ্ছেদ করার জন্য। পটুয়াখালীর দুমকিতে জোয়ারের তোড়ে রাস্তা ভেঙে যাওয়ায় উপজেলার সঙ্গে 5 গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শিগগিরই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। পটুয়াখালী থেকে সুজন দামের ছবি এবং মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। গত কয়েকদিন আগে পূর্ণিমার জোয়ারের তোড়ে দুমকির দক্ষিণ মুরাদিয়া এলাকায় প্রায় 20 থেকে 30 ফুট পাকা রাস্তার এ অবস্থা। ধীরে ধীরে ইট সুরকি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। সংস্কারের জন্য ব্যবস্থা নেবার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আমরা এই ভাঙার জন্য স্কুলে যাইতে পারি না, অটো চালাই, এখন তো চালাইতে পারি না, আমাদের দুর্ভোগ। এখন তর্তি গতিতে যদি এটা বান্ধা না হয় তাহলে আমাদের যে কৃষি আছে সেটাও চলে যাইবে। এখানে অটো পাই না, কোনো গাড়ির যোগাযোগ ব্যবস্থা নাই। আমাদের গাড়ি মাঝে মাঝে খাদে পড়ে যায়। এই রাস্তাটা যদি 2-1 দিনের ভিতরে ঢালা মেরামত করা না হয়, এই এলাকার মানুষের ভীষণভাবে ক্ষতি হবে। ইতোমধ্যে ভাঙা অংশ মেরামতের জন্য জরুরি ভিত্তিতে অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। আমরা 2 পাশে শোল্ডারটা মাটি দিয়ে বেঁধে মধ্যখানে বালি দিয়ে ভরে দিব এবং উপরে সোলিং করে আপাতত চলাচল ব্যবস্থা করে দিব। যেখানে ভাঙছে ওই অংশটুকু ইউনিব্লক দ্বারা হবে এবং ওটা অলরেডি টেন্ডার প্রক্রিয়াধীন। প্রতিদিন এই সড়কটি দিয়ে 5 গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। পুরো সড়কের অনেক জায়গায় গর্ত রয়েছে বলে জানায় স্থানীয়রা। সময় সংবাদ, পটুয়াখালী। চাঁদপুরে মতলব উত্তরের মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের জমিতে জলাবদ্ধতা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শুধু বর্ষায় বৃষ্টির পানিতে নয়, মৌসুমের অন্য সময়ও পানি আটকে থাকায়
ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে উদ্বেগ জানিয়ে কয়েক দফা চিঠি দিয়েও প্রতিকার পাননি উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবশ্য সমাধানে উদ্যোগের কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের ঘনিয়ার পার, হানির পার, পাচানি চৌরাস্তা, সুজাতপুর, আবুরকান্দি কিংবা নেকবাজার বিল পানিতে ডুবে আছে বিস্তীর্ণ ফসলি জমি। 3 সপ্তাহের ব্যবধানে এ নিয়ে দুবার জমিতে ধানের চারা রোপণ করলেও তা পানির নিচে। জলাবদ্ধতার কারণে এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বর্ষার বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়ে যায়। যদিও ছোট বড় মিলিয়ে 500-ও বেশি সেচ খাল রয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব আর বেদখলে তাও হারিয়ে যেতে বসেছে। এলাকাবাসীর অভিযোগ, গত 3 দশকেও সেচ প্রকল্পের ভেতরের খালগুলো সংস্কার হয়নি। আমরা ফসল লাগানোর পরে বৃষ্টিতে সম্পূর্ণ আমাদের ফসল পানির তলে নষ্ট হয়ে গেছে। ধান লাগাইছি প্রায় 2-3 কানি জমি, একবার লাগাইছি 20 দিন আগে, আবার লাগাইছি 20 দিন পরে। অনেক দূর শেষ হয়ে যাইতেছে। বৃষ্টি হলে বৃষ্টি পানি নামতেছে না, লামার কোনো জায়গা নেই, রাস্তা নাই। এই পানি না কমার কারণ হচ্ছে আপনার এই যে খালমাল ভরাট হয়ে গেছে, খাল খনন হয় না। উপজেলা প্রশাসন জানায় দুর্ভোগের কথা জানানো হয়েছে কর্তৃপক্ষকে, আর জলাবদ্ধতার কথা স্বীকার করে নতুন পরিকল্পনার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। কৃষকের এই দুর্ভোগ দূর করার জন্য আমি গত একাধিকবার আমি মেঘনা ধনাগদা সেচ প্রকল্পের যে নির্বাহী প্রকৌশলী তাকে চিঠি দিয়েছি। পরিকল্পিতভাবে বাড়িঘর এবং রাস্তাঘাট নির্মাণের ফলে বর্তমানে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এটি নিরসনের জন্য আমরা একটি মন্ত্রণালয়ে ঢিবি প্রণয়ন করে সাবমিট করেছি। ফসল উৎপাদন এবং বন্যার কবল থেকে রক্ষায় 1987 সালে 17,500 হেক্টর এলাকা জুড়ে মেঘনা ধনাগদা সেচ প্রকল্প স্থাপিত হয়। এতে 66 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ছাড়াও পানি নিষ্কাশনের জন্য 2টি পাম্প হাউস রয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় ধুঁকে ধুঁকে চলছে চালকলগুলো। নানা সংকটে ইতিমধ্যে 90% রাইস মিল বন্ধ হয়ে গেছে। লোকসানের দেনা এড়াতে অনেক ব্যবসায়ী মিল বিক্রি করে বিকল্প ব্যবসায় ঝুঁকছেন। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে গুটিয়ে নিচ্ছেন ধান চালের কারবার। একের পর এক মিল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়ছেন শ্রমিকেরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। বছরের 3 মৌসুমে নওগাঁ জেলায় ধান উৎপাদন হয় 28 লাখ মেট্রিক টন। এসব ধান মাঠ থেকে হাট ঘুরে চলে যায় রাইস মিলে। ধান চালের কারবারকে ঘিরেই জেলা জুড়ে গড়ে ওঠে ছোট বড় অসংখ্য রাইস মিল। সরকারি ও বেসরকারি ব্যাংকের ঋণ সহায়তায় ধান চাল কেন্দ্রিক এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে পরিবেশের নিয়মনীতি না মানা সহ রয়েছে নানা অভিযোগ। সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই অসম গতিতে গড়ে উঠতে থাকে ধান কেন্দ্রিক মিল কলকারখানা। 55টি অটো ও 1200-র অধিক হাস্কিং মিল গড়ে ওঠে জেলায়। ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতার দৌড়ে টিকতে না পারায় বেশিরভাগই প্রতিষ্ঠানগুলো এখন বন্ধ হয়ে গেছে। একসময় কর্মচঞ্চল এসব ধানের চাতাল বন্ধ হওয়ায় বেকার হয়ে পড়েছেন নারী ও পুরুষ শ্রমিক। অনেক মিল বন্ধ হয়ে গেছে, যেখানে 200-250 জন লোক কাজ করতো সেখানে এখন লোক নেই। আমাদের আশেপাশে তো মিল সব বিক্রি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমরা লেবার কোথায় কাজ করবো? 80%-এর উপরেই মিল একদম বন্ধ হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে। একটা মিল 8 মেট্রিক টন বরাদ্দ, তার 1 দিন বা 2 দিনের প্রোডাকশন। 2 দিন 3 দিন চাতাল করব, এটা কিন্তু ব্যবসায় গিয়া না, অর্থাৎ হচ্ছে এটা বন্ধের মধ্যে পড়েছে। প্রতিযোগিতার বাজারে টিকতে না পারা সহ মিল চাতাল বন্ধ হওয়াকে সরকারের অধিক আমদানি নির্ভরতাকে দুষছেন ব্যবসায়ী নেতারা। যে পুঁজি হারিয়েছি সেটা আর ফিরে নিয়ে আসতে পারছি না, আমরা আমাদের ব্যবসার স্বাভাবিক কার্যক্রম আমরা আর ধরে রাখতে পারিনি। বাংলাদেশ ব্যাংকের কিন্তু হিসাব আছে যে অটো রাইস মিল বা হাস্কিং মিল কতগুলো আছে, তারা কি পরিমাণ টাকা নিয়ে রাখছে, তাদের কোন কোন মিলগুলো লস করছে, তাদের টাকা দেওয়া যাবে কিনা বা দিলে কিভাবে আগানো যাবে। আমার মনে হয় সরকারি একটা পলিসি বড় দরকার। মিল মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রায় 2,500 ব্যবসায়ী ধান ও চাল কারবার করেন। এসব ব্যবসায়ীর কাছে সরকারি ও বেসরকারি ব্যাংকের বিনিয়োগ রয়েছে অন্তত 5,000 কোটি টাকা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলা যুবদল ও পৌর যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। গতকাল সকালে পৌর এলাকার তারাগণ এলাকা থেকে একটি মিছিল বের করেন আখাউড়া যুবদলের একাংশের নেতাকর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে তারাগণ প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এই সময় বক্তারা গত 12 সেপ্টেম্বর ফেসবুকের মাধ্যমে ঘোষণা করা নতুন কমিটি বাতিলের দাবি জানান। আগামী 7 দিনের মধ্যে কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বরিশালে তথ্য অধিকার আইন বিষয়ক বিভাগীয় বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সংসদীয় বিতর্ক শীর্ষক এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের স্কুল ও কলেজ পর্যায়ে ৮টি করে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, তথ্য জানার অধিকার সবার রয়েছে, আর এই অধিকার নিশ্চিতের জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। জার্মানির জাতীয় নির্বাচনের ভোটের ফলাফলে এগিয়ে আছে দেশটির সোশ্যাল ডেমোক্রেটিক দল SPD। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিছুটা পিছিয়ে মার্কেলের ক্রুশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন CDU সহ অন্যান্য দল। তবে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে রয়েছে জটিলতা। জার্মানি থেকে দেশটির ভোটাভুটির সবশেষ পরিস্থিতির জানাচ্ছেন সহকবি বিটু বড়ুয়া। ভোট দিল জার্মানি। দেশটির 16টি অঙ্গরাজ্যের 60,000 কেন্দ্রে ভোট গ্রহণ শেষে জাতীয় সংসদের 598টি আসনে সবচেয়ে বেশি ভোট পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক দল SPD। দলটির চ্যান্সেলর পদপ্রার্থী ওলাফ শলসের নেতৃত্বে 210টি আসনে মোট ভোটের 26.6% পেলেও ম্যার্কেলের হাতে শক্তিশালী হওয়া দেশটির রক্ষণশীল দল ক্রুশিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পেয়েছে 24.2% ভোট। আরমিন লাশেতের নেতৃত্বে দলটির সর্বমোট আসন সংখ্যা 198। অন্যদিকে সবুজ দল 14.4% ও ক্রিশ্চিয়ান গ্লিটারের FDP 11.9% ভোট পেয়ে জোট সরকারে থাকার দাবি আরো জোরালো করলো। তবে চিরপ্রতিদ্বন্দ্বী CDU-কে টপকে SPD-র এমন সাফল্যে খুশি ওলাফ শলস সহ দলটির নেতা কর্মীরা। মানুষ পরিবর্তন চায় বিধায় আমাদেরকে ভোট দিয়েছে। তাদের এই সমর্থন আমাদের কাজকে আরো সহজ করবে। Absolutely. What can I say? It's the best choice we have. Ja, es ist noch offen, würde ich sagen. আমার যে কি ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ভোটের ফলাফলে আমরা গর্বিত। আশা করি বার্লিনে আমরাই সরকার গঠন করব। Und es sieht auch sehr danach aus, dass es eine এদিকে ভোটের দৌড়ে SPD ও CDU এগিয়ে থাকলেও সবুজ দল আর FDP ছাড়া যে সরকার গঠন অসম্ভব সেটিও বারবার স্মরণ করিয়ে দিলেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। Sehr gut finde ich mich. নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিলতা রয়েই গেল। তবে দুটি জোট সরকারের সম্ভাবনা দেখতে পাচ্ছি। একটি SPD নেতৃত্বে FDP আর সবুজ দলকে নিয়ে, অন্যটি CDU-র সাথে সবুজ দল ও FDP-র জোট সরকার। তবে দলগুলো সরকার গঠনের ক্ষেত্রে নিজেদের শর্তগুলো মানবে কিনা সেটাই দেখার বিষয়। দেশটির 20তম জাতীয় সংসদ নির্বাচনে 6,40,00,000 মানুষ ভোটাধিকার প্রয়োগ করলেও মাত্র 5% ভোট পাওয়ায় বরাবরের মতোই হতাশ দেশটির ঐতিহ্যবাহী বাম দল দি লিঙ্কে। জার্মানিতে যে দলই সরকার গঠন করুক না কেন, নতুন চ্যান্সেলরের নেতৃত্বে সেই সরকার যেন হয় মানবিক ও উদারপন্থী, এমনটাই চাওয়া স্থানীয় জার্মানদের সাথে সাথে অভিবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গড়ছে আইসল্যান্ড। দেশটিতে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে 63টি আসনের মধ্যে 33টি আসনে নির্বাচিত হয়েছেন নারী প্রার্থীরা। ইতিহাসে এই প্রথমবার ইউরোপে 50% বেশি আসনে নারী MP পেল কোনো দেশ। ইতিহাস সৃষ্টি করল আইসল্যান্ড। রোববার দেশটির জাতীয় নির্বাচনের ফলাফলে অর্ধেকের বেশি আসনে জয় পেয়েছে নারী প্রার্থীরা। আর তাই ফল ঘোষণার পরপরই এমন উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা। আমাদের উৎসবের দিন, সবাই আনন্দ উল্লাস করুন। ইতিহাস সৃষ্টি হলো। সবচেয়ে বড় কথা, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। শনিবারের নির্বাচনে আবারও জয় পেয়েছে প্রধানমন্ত্রী ক্যাটরিনের নেতৃত্বাধীন জোট। তার নিজ দলের আসন কমলেও পার্লামেন্টে জোটের আসন গতবারের চেয়ে বেড়েছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী শনিবারের নির্বাচনে 63টি আসনের পার্লামেন্টে নারী নির্বাচিত হয়েছেন 33 জন, যা মোট আসনের 52%। এর আগে 2017 সালের নির্বাচনে নারী প্রার্থীরা জয়ী হয়েছিলেন 22টি আসনে। ইউরোপের কোনো দেশের পার্লামেন্টে এর আগে নারী এমপির সংখ্যা 50% পার হয়নি। তবে 47% আসনে জয় পেয়ে কাছাকাছি গিয়েছিলেন সুইডেনের নারীরা।
বিশ্বে বর্তমানে মাত্র 5টি দেশে অর্ধেক নারী এমপি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 61.3% নারী এমপি নিয়ে শীর্ষে আছে আফ্রিকার দেশ রুয়ান্ডা। রাহানুল রানা, সময় সংবাদ। 2 বছর আটক থাকার পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফিলিস্তিনি রাজনীতিবিদ খালিদা জারির। স্থানীয় সময় রোববার দুপুরে পশ্চিম তীরের জেনিন শহর দিয়ে ফিলিস্তিনে প্রবেশ করেন নাগরিক সমাজের এই নেতা। 2019 সালের অক্টোবরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এর আগেও বিনা অপরাধে 20 মাস জেলে রাখা হয়েছিল 58 বছর বয়সী খালিদাকে। ইতালির বিচার ব্যবস্থা ইউরোপের সবচেয়ে দীর্ঘ সময় ও অত্যধিক ব্যয় সাপেক্ষ আইনি পদ্ধতি। সাধারণ মানুষের সুবিচার নিশ্চিত করতে এবার দেশটির বিচার ব্যবস্থা সংস্কারের তাগিদ দিয়েছে ইউরোপীয় কমিশন। সেই সঙ্গে সংস্কার ব্যয় মেটাতে 2300 মিলিয়ন ইউরোর তহবিল প্রদান করেছে দেশটিকে। বিচার ব্যবস্থা সংস্কারের সংবাদে খুশি প্রবাসীরা। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্য ছবি নিয়ে বিস্তারিত রিপোর্টে। ইউরোপের দেশ লুক্সেমবার্গ, বেলজিয়াম, জার্মানি ও অস্ট্রিয়ায় একটি মামলার সমাধান করতে সময় লাগে মাত্র 94 থেকে 152 দিন। সেখানে ইতালিতে একটি মামলা শেষ হতে সময় লাগে 527 দিন। দেশটির বিচার ব্যবস্থার এই দীর্ঘ সময়ের জন্য জনগণকে মামলার অতিরিক্ত ব্যয় বহন করতে হয় এবং পড়তে হয় ভোগান্তিতে। এবার ইউরোপীয় কমিশন থেকে বিচার ব্যবস্থার সংস্কার তাগিদ দেওয়া হয়েছে ইতালিকে। একই সঙ্গে 2.3 বিলিয়ন ইউরো তহবিল প্রদান করা হয়েছে। বিচার ব্যবস্থা সংস্কারের জন্য বিশাল এই অর্থের 40% দেওয়ানি, 25% ফৌজদারি, বাকি অর্থ পারিবারিক আদালত, লেবার কোর্ট ও অন্যান্য আইনি সংস্কারে ব্যবহার করা হবে। ইতালিতে বর্তমানে প্রায় 2 লাখ বাংলাদেশি প্রবাসীর বসবাস। দেশটির আদালতে বর্তমানে প্রবাসী বাংলাদেশিদের প্রায় কয়েক হাজার মামলা চলমান। বিচার ব্যবস্থা সংস্কারের সংবাদে খুশি স্থানীয় সহ প্রবাসীরা। ইউরোপ ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মানুষ নির্বিঘ্নে চলাফেরা, কাজকর্ম করতে পারবে। সরকারের এই সুন্দর পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। বিচার ব্যবস্থার সংস্কার হলে সন্ত্রাস, মাদক পাচারের মতো বিষয়গুলোর দ্রুত বিচার সম্পূর্ণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, ইতালি। সংযুক্ত আরব আমিরাতে গলফ ফটো প্লাস ও বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ের যৌথ যোগে ভিডিও ও আলোকচিত্র প্রদর্শনী চলছে। এতে 5 জন বাংলাদেশি শিল্পীর কাজ প্রদর্শিত হচ্ছে। আগামী 7 অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শিবরিয়াল সাদিকের রিপোর্ট। দুবাইয়ে চলছে ভিডিও ও আলোকচিত্র প্রদর্শনী। স্থানীয় আল সার্কেল এভিনিউয়ের গলফ ফটো প্লাসের সাথে বাংলাদেশ আর্ট উইক এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শিত আলোকচিত্রের মধ্যে গুরুত্ব পেয়েছে ইতিহাস, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের। আমরা বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ের আন্ডারে 3টা ইভেন্ট করেছি। একটা আর্ট এক্সিবিশন এবং আরেকটা ইন্টারন্যাশনাল সোলো ক্রিয়েটিভ রেসিডেন্সি প্রোগ্রাম। এটা আমাদের 3rd ইভেন্ট, যেটা আল সার্কেল লেট। ডিউরিং আল সার্কেল লেট আমরা আল সার্কেল অ্যাভিনিউতে গলফ ফটো ক্লাসে আজকে শোটার ওপেন করেছি, যেখানে 5 জন আর্টিস্টের কাজ রয়েছে। যৌথ প্রদর্শনীতে সুমন আহমেদ, পলাশ ভট্টাচার্য, মার্জিয়া ফারহানা, শাহরিয়া শারমিন এবং সুনেম ওয়াসিফের কাজ প্রদর্শিত হচ্ছে, যার কিউরেটর রামা ঘানা। প্রদর্শনী দেখতে প্রতিদিনেই ভিড় করছেন সাধারণ মানুষ। বাংলাদেশ কমিউনিটির পাশাপাশি দূতাবাসের কর্মকর্তারাও প্রদর্শনী উপভোগ করছেন। বাংলাদেশি যারা আর্টিস্ট আছে তাদের ইমাজিনেশনকে এখানে যেভাবে ফুটিয়ে তুলেছে সেটি অত্যন্ত ভালো লাগছে এবং আশা করব যে আপনারা যারা আজকে আমাদের বাংলাদেশি মিডিয়া এখানে কাজ করছেন তারাও বাংলাদেশের এই চিত্রকর্মকে সারা বিশ্বের কাছে ছড়িয়ে দেবে। আগামী 7 অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনী চলবে। শিবরিয়াল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। পর্তুগালের অন্যতম পর্যটন আকর্ষণ ত্রয়া উপদ্বীপ। পাইনবন ঘেরা 13 কিলোমিটার দীর্ঘ সৈকত, দৃষ্টিনন্দন ও নান্দনিক বিভিন্ন আধুনিক স্থাপনা সহ গ্র্যান্ড ক্যাসিনোর মতো বিভিন্ন উপকরণ ত্রয়াকে করেছে আরও জনপ্রিয়। এছাড়া ইউরোপের অন্যতম সেরা গলফ কোর্সগুলোর একটির অবস্থানও ত্রয়ায়। তারিকুল হাসান আশিকের রিপোর্ট।
নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ পর্তুগালের অন্যতম দুটি উপকরণ সাগর ও পাহাড় হলেও সৈকতগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। রাজধানীর কাছাকাছি এমনই দৃষ্টিনন্দন পর্যটন আকর্ষণ ত্রয়া উপদ্বীপ। সবুজের বুক চিরে আঁকাবাঁকা পথের নীল জলে মিশে যাওয়ার মনোমুগ্ধকর দৃশ্য সহ অবকাশ যাপনের 16 আনাই রয়েছে ত্রয়ায়। বিলাসবহুল রিসোর্ট, ক্যাসিনো বা সৈকতীরের রেস্তোরাঁর বাইরেও ছোট বড় বিভিন্ন নৌকা বা প্রমোত্তরীরও ব্যবস্থা রয়েছে এখানে। রয়েছে পর্তুগালের সবচেয়ে বড় গল্ফ মাঠও। নানা দেশের পর্যটকের পাশাপাশি অনেক বাংলাদেশিও আসেন ত্রয়ার সৌন্দর্য উপভোগে। অনেকে আবার আয়োজন করে শিক্ষা সফরেরও। খেলাধুলা সহ বিভিন্ন আয়োজনে উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা যেই জায়গাতে এসেছি এই জায়গাটা পর্তুগালের অন্যতম সুন্দরতম একটা জায়গা, টুরিস্টদের জন্য খুবই পছন্দের একটা জায়গা। অন্য বীচের তুলনায় এই বীচটা অনেক সুন্দর। আমরা যারা প্রবাসে থাকি তারা কর্মব্যস্ততার মাঝখানে দিয়ে আর আসলে অবসর সময়টা কাটাতে পারি না। সেই ক্ষেত্রে বছরে 1-2টা প্রোগ্রাম এভাবে থাকার কারণে চমৎকার ফিল করেছি। বাঙালি অসংখ্য ফ্যামিলি যারা এখানে আসছে, আমাদের ছেলে সন্তানদেরকে আমরা যেন ইউরোপের বহির পরিবেশ হারিয়ে না যায়, তাদেরকে যেন আমরা আমাদের অ্যাজ এ মুসলিম এবং আমাদের বাংলাদেশি হিসেবে আমাদের সংস্কৃতিটাকে লালন করতে পারি, সেই জন্য মূলত লিসবন শিল্পগোষ্ঠীর যাত্রা শুরু হয়েছিল। ত্রয়া ভ্রমণে পর্যটকরা উপভোগ করতে পারেন ঐতিহ্যবাহী 25 এপ্রিল ব্রিজের সৌন্দর্য। বীজ ব্যবস্থাপনায় যে কোনো দেশের জন্যই উদাহরণ পর্তুগাল। পর্যটক টানতে প্রত্যেকটি সৈকতকেই সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। রয়েছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধাও। করোনা মহামারীর ধকল কাটিয়ে ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে পর্তুগালের পর্যটন নির্ভর অর্থনীতি। তবে শীতকালকে সামনে রেখে বাড়তি সতর্কতাও রয়েছে পর্তুগিজ সরকারের। ত্রয়া থেকে তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, পর্তুগাল। হবিগঞ্জের বাজারগুলোতে বেড়েছে বিষমুক্ত দেশীয় সবজির সরবরাহ। তবে সবজির দাম এখনও অনেকটা বেশি। জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার বসে কোর্ট স্টেশন এলাকায়। বিভিন্ন গ্রাম থেকে চাষিরা সবজি সংগ্রহ করে ভোরবেলা নিয়ে আসেন এ বাজারে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাশেদ আহমদ খান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ। ধন্যবাদ তামিম। আমার পিছনে দেখতে পাচ্ছেন হবিগঞ্জের সবজির বাজার, সবচেয়ে বিশাল বাজার এটি চাষি বাজার হিসেবে পরিচিত। এই বাজারে ভোর থেকে বিভিন্ন গ্রামের কৃষকরা এখানে তাদের উৎপাদিত সবজি নিয়ে আসেন এবং সারা জেলায় এই বাজার একটি বিশাল সবজির বাজার হিসেবে পরিচিত। এই চাষি বাজারে সকাল থেকে বিভিন্ন গ্রামের যারা কৃষক, প্রান্তিক কৃষক আছেন, তারা তাদের পণ্য, বিভিন্ন সবজি তারা এখানে নিয়ে আসেন এবং এই পণ্য এখানে পাইকার এবং খুচরা হিসাবে এখানে বিক্রি হয়। তো আমি সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা যেটুকু আমাকে জানিয়েছেন যে সবজি এই আগের তুলনায় গত কয়েকদিন ধরে সবজির সরবরাহ অনেক বেশি, তবে দাম অনেকটা আগের মতোই আছে, একটু বেশি। তো সবজি ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, বহুলা, সুলতান মাহমুদপুর, পৈল, চাঁদপুর, খোয়াই নদীর বাঁধ সহ বিভিন্ন এলাকায় প্রচুর সবজি চাষ হয় এবং এই সবজিগুলো তারা বিশেষ করে গভীর রাত থেকেই তারা সবজি সংগ্রহ শুরু করেন এবং ভোরবেলা এখানে নিয়ে আসেন। তো সবজি ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন যে এখানে টমেটো 30 টাকা, আলু 25 টাকা, ঝিঙ্গে 25 টাকা, চিচিঙ্গা 15 টাকা, মিষ্টি কুমড়া 50 থেকে 60 টাকা, লাল শাক 20 টাকা, পুঁই শাক 15 টাকা, চাল কুমড়া 20 টাকা, ঢেঁড়স 30 টাকা, কাঁচকলা 20 টাকা এবং বেগুন 10 টাকা করে বিক্রি হচ্ছে। তো তারা যেটুকু জানিয়েছেন যে এখানে সবজি বিষমুক্ত সবজি পাওয়া যায় বলে এখানে সকাল থেকে বিভিন্ন পাইকারি এবং খুচরা যারা ক্রেতা আছেন তারা এখানে ছুটে আসেন এবং এই সবজি নিয়ে তারা অনেকটা তৃপ্ত। অনেক অন্যান্য বাজারের তুলনায় এখানে সবজির দামও অনেকটা কম, সেই জন্য যারা এখানে খুচরা আছেন ক্রেতারা তারাও এখানে সকালে আসেন এখানে টাটকা সবজি নেওয়ার জন্য। তো সবজি ব্যবসায়ীরা আমাকে যে জিনিসটা জানিয়েছেন যে এখানে সবজির বড় আড়ত এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে সবজি নিয়ে আসেন অনেকেই, কিন্তু এই যে স্থান সংকুলনের কারণে এই জায়গায় অনেকটা তাদের ব্যবসা করতে কষ্ট হয়। তো এই ছিল আমাদের চাষি বাজার, সবজি বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ। আমি হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন রাশেদ আহমদ খান, জানাচ্ছিলেন সেখানকার সবজি বাজারের খবর।
প্রাচীন জনপদ মুন্সিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব ঘিরে চলছে নানা প্রস্তুতি। কুমারদের এখন ভীষণ ব্যস্ততা। মীর কাদিমের ধোপাপট্রিতে একসাথে 12টি পূজা মণ্ডপের প্রতিমা তৈরির কাজ চলছে। মুন্সিগঞ্জে ধোপাপট্রি প্রতিমা কারখানায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। উজ্জ্বল, তামিম, আপনি যেমনটি বলছিলেন, আসলে কিন্তু এই কুমার পরিবারগুলোর মধ্যে ব্যস্ততা, মানে ভীষণ ব্যস্ততা। এবং আপনি দেখছেন যে এই যে একটি এই জায়গা, এটি হচ্ছে এখানে মানিক পালের কারখানা। এখান থেকে কিন্তু প্রতিমা তৈরি করা হচ্ছে এবং এখানে 12টি প্রতিমা রয়েছে, যে 12টি পূজা মণ্ডপে তারা এই প্রতিমাগুলো নিয়ে যাবেন। এবং এর বাইরেও কিন্তু তারা আরও 12টি কাজ করছে, সেগুলো একেবারে সরাসরি পূজা মণ্ডপে কাজ করছেন। এবং তাদের যে পুরো টিম, তারা কিন্তু এখন রাত দিন কাজ করেন। এবং এখানে আপনি দেখছেন যে এই কার্তিককে তৈরি করা হচ্ছে, যে কার্তিক হচ্ছে যে দেবদের হচ্ছে সেনাপতি, তাকে তৈরি করছেন কিন্তু এখানে আকাশ পাল। এবং পাশেই কিন্তু রয়েছে গণেশকে বলা হয় যে শুভ কাজের প্রতীক। এবং এই পাশে যে তৈরি করছে প্রশান্ত পাল, তিনি কিন্তু গণেশকে আপনারা দেখছেন যে কিভাবে তৈরি করছে। এবং এর পাশেই রয়েছে সরস্বতী, যিনি বিদ্যা দেবী, এবং লক্ষ্মী, যিনি ধনের দেবী। আর আপনারা দেখছেন যে আশেপাশে যে প্রচুর দুর্গা, 12টি দুর্গা তৈরি করা হয়েছে। প্রতিটি দুর্গারই কিন্তু 12টি করে হাত রয়েছে। এবং অসুর, যাকে নিধন করবার জন্য এবার ঘোড়ায় চড়ে দুর্গা আসতে যাচ্ছেন। এবং আগামী 10 অক্টোবর থেকে কিন্তু এখানে সারা দেশে এই পুজো শুরু হচ্ছে। এবং সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় উৎসব, এই উৎসবের যে মূল কেন্দ্রবিন্দু, সেটি কিন্তু এই প্রতিমা তৈরি, সেই কাজগুলো করছেন। তো এখানে আপনারা দেখছেন যে তুষার পাল, যিনি অনার্সে পড়াশোনা করছেন, পাশাপাশি কিন্তু তিনি এই মূল প্রতিমাগুলো তৈরি করছেন, মাটির কাজগুলো করছেন। এবং 7 বছর বয়স থেকে কিন্তু তিনি এই কাজটি করতে পারছেন। এবং আমরা তার কাছ থেকে জানতে চাইব যে আপনি এই অল্প বয়স থেকে এটি কিভাবে রপ্ত করলেন, এবং এই সাধনাটি যদি আমাদেরকে বলতেন, এবং এই কাজটি করে আপনার কেমন লাগছে, যে এই শিল্পটি আপনার কাছে কতটুকু ভালো লাগার একটু যদি আমাদেরকে বলতেন। জি নমস্কার। প্রতিমা মানে আমার বাবা প্রতিমা বানায়, তো আমি খুব ছোটোবেলা থেকে বাবার কাজে খুব সময় দিতাম। যখন খুব অল্প বয়স, তখন থেকে বাবার পাশাপাশি থাকতাম, দেখতাম কিভাবে বাবা প্রতিমা তৈরি করে। খুব ভালো লাগতো প্রতিমাগুলো দেখতে যখন তৈরি করতো। আর বাবাও খুব আগ্রহ নিয়ে আমাকে সামনে রেখে প্রতিমাগুলো তৈরি করতো। তো খুব অল্প বয়স, যখন আমার 27 বছর, তখন থেকে আমি এই কাজে অল্প অল্প করে আর কি হাত ধরা। তো ভগবানের কৃপায় আর বাবার আগ্রহে আমি মোটামুটি এখানে এতটুকু শিখতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। এই যে এখানে আমাদের জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি রয়েছেন, এবং তিনি এই যে জেলা এবছর 321টি পুজো হচ্ছে, এবং সেটি কিন্তু গেল বারের থেকে 8টি বেশি, এবং সে ব্যাপারে ব্যাপক প্রস্তুতি চলছে। তো আমরা সংক্ষিপ্তভাবে জানতে চাইব যে আপনাদের এবার উৎসবের প্রস্তুতি কী? এবছরের আমাদের শারদীয় উৎসবের আমাদের মুন্সিগঞ্জ জেলা তথা ঐতিহ্যবাহী এই বিক্রমপুরের প্রতি বছরই শারদীয় উৎসবটি খুব আনন্দ সহকারে হয়ে থাকে। এবছরও পুরো জেলায় আমাদের প্রস্তুতি অত্যন্ত সুন্দর, এবং সবাই তাদের পূজার প্রতিমা নির্মাণ সহ শুরু করে তাদের অন্য কার্যাবলীও সুন্দর করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। তো তিনি প্রস্তুতির কথা বলছিলেন, এবং এই জনপদটি কিন্তু প্রাচীন জনপদ আপনি বলেছেন, এবং এই যে সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু অনেক বড় উৎসব, এবং এখানকার যে প্রান্তিক পর্যায়ে যেই পুজোগুলো হচ্ছে, প্রতিটি পুজোয় কিন্তু জাঁকজমক করা হচ্ছে, এবং সেখানে কিন্তু সৃজনশীলতা, মানবতা বোধ, তারা এই উৎসবকে ঘিরে কিন্তু এখানে যে বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবা এবং নানা রকম সেবার কাজটিও করছেন। এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে যারা প্রশাসনিক লোকজন আছেন, তারা কিন্তু এই পুজোর যে নিরাপত্তা, সেই কাজগুলো করছেন। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে উৎসব কিন্তু সবার, ধর্ম যার যার, এরকম একটি প্রতীকে কিন্তু বিক্রমপুরে কাজ চলছে, যেটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত। তো এই ছিল এখানে পুজোর যে প্রতিমা তৈরির সবশেষ খবর। তামিম, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকবি নাসির উদ্দিন উজ্জ্বল।
খেলার খবর, নারী ফুটবলের খবর। ফিফা র্যাঙ্কিংয়ে 61 ধাপ সামনে থাকা হংকংকে 5-0 গোলে উড়িয়ে দিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রীতি ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুনের হ্যাট্রিকে এমন কৃতিত্ব অর্জন করেছে বাংলার জয়িতারা। এই জয়ে এশিয়ান কাপে ইরান ও জর্ডানের কাছে হারের ক্ষত কিছুটা হলেও কমবে ছোটন শিষ্যদের। এশিয়ান কাপে ইরান ও জর্দানের কাছে গুনে গুনে 5 গোল খেয়েছিল বাংলাদেশ। কাকতালীয়ভাবে উজবেকিস্তান ছেড়ে আসার আগে হংকংকে ঠিক সেই 5 গোলের ব্যবধানেই হারালো বাংলাদেশের মেয়েরা। সেই হংকং যারা কিনা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে 61 ধাপ এগিয়ে। উজবেকিস্তানের মাঠে ম্যাচের শুরু থেকেই হংকংয়ের মেয়েদের চাপে রাখে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। টেকনিক্স আর বল দখলে আক্রমণ চালায় হংকংয়ের দুর্গে। প্রথম গোল পেতে কিছুটা দেরি হচ্ছিল, অবশেষে ম্যাচের 18 মিনিটে ফরওয়ার্ড তহুরা খাতুনের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ। ম্যাচের বাকি সময় চলে সাবিনা শো। প্রথমার্ধ শেষ হবার 2 মিনিট আগে সাবিনার প্রথম গোল দিয়ে যার শুরু। 2-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের 53 মিনিটে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন বাংলাদেশের নারী লীগ ফুটবলের সর্বোচ্চ গোলের রেকর্ডধারী এই তারকা। 4 মিনিট পর হ্যাটট্রিক পূর্ণ করেন সাবিনা। 85 মিনিটে সাবিনা আরেক গোল করলে ব্যবধান দাঁড়ায় 5-0। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 137 আর হংকংয়ের 76। শক্তিমত্তা আর র্যাঙ্কিংয়ে 2 এগিয়ে থেকেও বাংলাদেশের মেয়েদের কাছে হারে তারা। 4 গোল করে ম্যাচের নায়ক সাবিনা খাতুন। এই জয়ে এশিয়ান কাপে ইরান ও জর্ডানের কাছে হারের ক্ষত কিছুটা হলেও কমবে বলে জানান দলের ম্যানেজার। এই জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। আমাদের মেয়েরা এই জয়টাকে আমি মনে করি যে নিজেরা আরো ভালো ফুটবল খেলার জন্য তাদের উৎসাহ যোগাবে। মঙ্গলবার ভোরে উজবেকিস্তান থেকে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মেহেদী নাই, সময় সংবাদ। স্বল্প সময়ের অনুশীলন হলেও আত্মবিশ্বাসে ঘাটতি নেই ফুটবলারদের। নতুন কোচের কৌশলগুলো রপ্ত করতে খুব একটা সমস্যা হচ্ছে না বলেও জানান তারা। মনোবল ধরে রেখে সাফে পারফর্ম করতে পারলে বাংলাদেশ ভালো করবে বলে প্রত্যাশা তাদের। সাফ শিরোপা পুনরুদ্ধারে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ডিফেন্ডারদের নিতে হবে বলেও মনে করেন ইয়াসিন বিশ্বনাথরা। সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দেশ ছাড়ার আগে ছুটির মেজাজে ফুটবলাররা। আর মাত্র একদিনের অনুশীলন শেষে উড়াল দিতে হবে মালদ্বীপের উদ্দেশ্যে। তার আগে অনুশীলন না থাকার দিনটা পরিবার পরিজনের সঙ্গে কাটিয়েছেন বিশ্বনাথ, জামাল ভুঁইয়ারা। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে মাঠে নামার আগে অনুশীলনের পর্যাপ্ত সময় পায়নি বাংলাদেশ, এটা ঠিক। তবে লিগে টানা খেলার মধ্যে থাকায় এটা নিয়ে দুশ্চিন্তা নেই কারো মাঝে। বরং আত্মবিশ্বাসী ফুটবলাররা সচেষ্ট কোচের নতুন কৌশলে মানিয়ে নিতে। কয়েকদিন আগে লিগ শেষ করছি, তখন আমাদের হচ্ছে গিয়ে নতুন কোচ, তো আমাদের কাজ করতেছে হচ্ছে আপনার বলের উপরে। তো আমি মনে করি যে আমাদের এই কাজ মানে এই বলের উপর যে কাজগুলো করতেছে, তো আমরা যদি এগুলো যদি প্রপারলি করতে পারি আর মাঠে যদি আমরা যদি ঠিক মতো মানে যারা নিজের কাজ করতে পারি, তো অবশ্যই আমি মনে করবো যে আমাদের রেজাল্টে ভালো ভালো কিছু হবে। যারা কিংসের 10 জন প্লেয়ার ছিল তারা তো ওভারঅল অর টেকনিক সব কিছু ওভারঅল জানে বোঝে। সো যারা নতুন তারা আমরা অ্যাডজাস্ট করে ট্রাই করতেছি এখন। সম্প্রতি প্রায় প্রত্যেকটি ম্যাচে রক্ষণাত্মক কৌশলে খেলেছে বাংলাদেশ। তবে সেই ধারা থেকে বের হয়ে এবার ভিন্ন কিছুর চেষ্টায় লাল সবুজরা। সেক্ষেত্রে ডিফেন্ডারদের উপর বাড়তি চ্যালেঞ্জ আসবে বলে মনে করেন ইয়াসিন টুটুলরা। জেমিট আর অস্কারের খেলার প্ল্যানিং দুটো হচ্ছে আলাদা। তো ওরা হচ্ছে আমাদের যে আমাদের উইং ব্যাক যারা আছে আর কি, তো তাদেরও অনেকটা মানে অ্যাটাকিংয়ের সময় তাদের বড় একটা মনে করেন দায়িত্ব মানে করতে হয় আর কি, দায়িত্ব নিতে হয়। ও একটা ভিন্ন কৌশলে খেলাতে চাচ্ছে। আমরা বিগত দিনে যেভাবে খেলছি এইবার মানে ও চাইতেছে পজিশনিং, পাসিং ফুটবল আরও বিল্ড আপ করে খেলতে চাইতেছে। আগামী 1 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। মালদ্বীপের উদ্দেশ্যে এজন্য 28 সেপ্টেম্বর দেশ ছাড়বে লাল সবুজরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবারের জাতীয় লীগ অনুষ্ঠিত হবে বায়াবাবলে। খেলা হবে 2 ভেন্যু সিলেট ও কক্সবাজারে। করোনা পরিস্থিতির বিবেচনায় রেখে প্রতিটি স্কোয়াড হবে 16 জনের, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাবিবুল বাশার শোভন। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় এবারের জাতীয় লীগকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী 17 অক্টোবর শুরু হবার কথা রয়েছে জাতীয় লীগ। করোনা মহামারীতে এবছরের মার্চে শুরু হয় জাতীয় ক্রিকেট লিগ, কিন্তু 8 ম্যাচ হওয়ার পর দেশে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থগিত করে দেয়া হয় আসর। অসমাপ্ত রেখেই শেষ হয় 22তম জাতীয় ক্রিকেট লিগ।
অক্টোবরের মাঝামাঝিতে আবারও ফিরছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর। তবে করোনার প্রকোপ মাথায় রেখে এবার বেশ সতর্ক বিসিবি। ব্যয়বহুল হলেও 8 দলের এই আসর হবে বায়ুবাবলে। প্রতিটি দল প্রস্তুতির জন্য পাচ্ছে পর্যাপ্ত সময়। 1 অক্টোবর হবে ফিটনেস টেস্ট, এরপর 5 তারিখ থেকে স্কিল ট্রেনিং। কোভিড পরিস্থিতি বিবেচনায় রেখে 14 পরিবর্তে স্কোয়াড হবে 16 সদস্যের। টি-20 দলের ক্রিকেটাররা না থাকলেও টেস্ট অধিনায়ক মুমিনুল সহ সাদমান, শান্ত, রাহি, এবাদতদের পরীক্ষার মঞ্চ এই টুর্নামেন্ট। আর প্রস্তুতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের। এর আগেও কিন্তু কয়েকবার হয়েছে যখন আমরা টেস্ট খেলতে নেমেছি, খুব একটা ম্যাচ খেলার সুযোগ পাইনি। প্র্যাকটিস ম্যাচ আর কম্পিটিশন ম্যাচের মধ্যে ডিফারেন্স ডেফিনেটলি। সো এই যে ইনসুলের যে ম্যাচগুলি খেলতে পারবে ফার্স্ট ক্লাস ম্যাচগুলি, সেটা পাকিস্তান সিরিজের আগে একটা যথার্থ পর্যাপ্ত প্রস্তুতি হবে আমাদের লাল বলে খেলার দিকে। টেস্ট দলের খেলোয়াড়রা অন্তত 4 রাউন্ড খেলার সুযোগ পাবেন। টিম ম্যানেজমেন্টের চাওয়া অনুযায়ী তাদের প্রস্তুতি তদারকি করবে নির্বাচক প্যানেল। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। এবার এনসিএল-এর মধ্য দিয়ে ভালো প্রস্তুতি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে, এমন বিশ্বাস বিসিবি নির্বাচকের। আশা করছি যে এবারে সিজনটা ভালো শুরু করতে পারবো। আমার মনে শুরুটা খুব ইম্পর্টেন্ট। গতবার যখন আমরা শুরু করেছিলাম, শুরুর সাথে সাথে আমাদের রেজাল্টগুলি ভালো হয়নি, তো সেখান থেকে কামব্যাক করতে পারিনি। আর টেস্ট টিমগুলি কিন্তু সবাই যথেষ্ট ভালো, সবাই প্রতিনিয়ত উন্নতি করছে। তাদের সাথে কম্পিট করতে গেলে কিন্তু আমাদের এক স্টেপ এগিয়ে থাকতেই হবে। এবং আমরা গতবার যা করেছি ডেফিনেটলি সেটার পুনরাবৃত্তি চাই না। চাই যে এবারের মানে কম্পিটিশনটা আমরা ভালোভাবে শুরু করতে চাই। একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা দেশে বাড়িতে খেলতে পারছি। এবারের জাতীয় লিগের 2 টায়ারের খেলা হবে 2 ভেন্যুতে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে নবনির্মিত আউটার স্টেডিয়ামেও হবে খেলা। আরেক ভেন্যু কক্সবাজার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দারুণ ফর্মে আছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে টি-20 বিশ্বকাপে ভালো করবে টাইগাররা। তবে এই জন্য টিম বাংলাদেশ হয়ে খেলার পরামর্শ সাবেক টি-20 অধিনায়ক শাহরিয়ার নাফিসের। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টি-20 বিশ্বকাপের লক্ষ্য পূরণ সম্ভব বলেও বিশ্বাস এই বাঁহাতি ওপেনারের। যতই দিন যাচ্ছে ততই ঘনিয়ে আসছে টি-20 বিশ্বকাপের পর্দা ওঠার সময়। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। টাইগারদের প্রস্তুতিটা কেমন তা নিশ্চয়ই এখন আর বলার অপেক্ষা রাখে না, কারণ নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো 2 পরাশক্তির বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সাকিব মুশফিকরা, যা হাতিয়ারের মতো বিশ্বকাপের মঞ্চে কাজে লাগাবে টাইগাররা, এমনটি মনে করেন সাবেক টি-20 অধিনায়ক শাহরিয়ার নাফিস। বাংলাদেশ টিম এখন বেশ কনফিডেন্ট আছে, গত 3টা সিরিজ পরপর জিতেছে। আশা করি এই কনফিডেন্সে তারা ওয়ার্ল্ড কাপে কাজে লাগাতে পারবে। ওয়ানডে ক্রিকেটে বিশ্বব্যাপী যতটা সাফল্য পেয়েছে বাংলাদেশ, সে তুলনায় পিছিয়ে আছে টেস্ট ও টি-20-তে। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো বড় 2 দলের বিপক্ষে যে পারফরমেন্স করেছে টাইগাররা, তাতে আশার স্বপ্ন বুনতেই পারে সমর্থকরা। সেই ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতাটা বজায় রাখবে এবং বাংলাদেশ যেমন ওয়ানডেতে একটি প্রতিষ্ঠিত শক্তি হিসেবে সবার সামনে দাঁড়িয়েছে, টি-20-তেও একটি প্রতিষ্ঠিত শক্তি হিসাবে এই ওয়ার্ল্ড কাপের মাধ্যমে পুরো বিশ্ববাসীকে নিজেকে চেনাবে। বিশ্বকাপ মিশন শুরুর আগে আবুধাবিতে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আনুষ্ঠানিকভাবে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের খবর। ওয়েন্ডিজ বিশ্বকাপের আগে আগামী 3 মাসে মোট 20টি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও যেখানে রয়েছে এশিয়া কাপ এবং একটি ত্রিদেশীয় সিরিজ। ক্যারিবীয় কন্ডিশন এবং উইকেটের কথা মাথায় রেখেই এই সফরগুলো নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অনূর্ধ্ব 19 দলের নির্বাচক হান্নান সরকার। আফগানিস্তানের বিপক্ষে কয়েকটা ম্যাচ হারলেও এই দলটা নিয়ে আশাহত নন তিনি, বরং এখনকার শিক্ষা কাজে লাগিয়ে ব্যাটসম্যানদের আরও শানিত করা হবে বলে মনে করেন হান্নান। আকবর আলী, শরীফুল ইসলামদের পথ অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন আইচ মোল্লা, ওহিনরা। বিশ্ব চ্যাম্পিয়নদের উত্তরসূরি হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা চাপ আছে এই যুবাদের উপর। কিন্তু করোনা কেড়ে নিয়েছে তাদের স্বাভাবিক প্রস্তুতির সময়। বিশ্বকাপের আগে মাস 3 বাকি থাকলেও এতদিনে কেবল একটা ওয়ানডে সিরিজ খেলতে পেরেছে তারা। নাভিদ নেওয়াজের স্বপ্নে তাই বড় বাধা এই প্রস্তুতির ঘাটতি।
তবে ছোট টাইগারদের নিয়ে কোনোভাবেই অবহেলা করতে রাজি নন বোর্ড কর্তারা। তাই তো ভারতে একটি ত্রিদেশীয় সিরিজ ছাড়াও 20টির মতো ওয়ানডে ম্যাচের পরিকল্পনা এনেছে বিসিবি। ওয়ার্ল্ড কাপে জানুয়ারিতে যাব, তার আগে আমাদের শ্রীলঙ্কায় এখন যাচ্ছি টিম 7 তারিখ, সেখানে বেশ কিছু ম্যাচ খেলবে তারা। তারপরে আমরা কিন্তু এশিয়া কাপ খেলবো, ইন্ডিয়াতে একটা ট্রাই নেশন হবে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আগে ইমন রাকিবুলরা সফর করেছিল ইংল্যান্ড এবং ওশেনিয়াতে। এবারও ব্যতিক্রম হবে না বলেই জানালেন হান্নান সরকার। উইন্ডিজের সঙ্গে কন্ডিশন মিলিয়েই সফরগুলো আয়োজন করা হচ্ছে প্রান্তিকদের জন্য। ওয়েস্ট ইন্ডিজ বা মানে নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের উইকেটে মনে হয়। সো আমাদের প্রিপারেশনটা কিন্তু আমরা সেভাবে করার চেষ্টা করছি। ইভেন আমাদের ট্রাই নেশনটা যেটা ইন্ডিয়াও থাকবে, আমরা জানি যে ইন্ডিয়ার সঙ্গে যে কোনো একটা কম্পিটিশন টুর্নামেন্ট খেললে প্লেয়ারদের মানসিক ডেভেলপমেন্টটা হয়, যেটা আমরা আগেও দেখেছি। আফগানিস্তানের সঙ্গে কয়েকটা ম্যাচ হারলেও হতাশ নন নির্বাচক। সময় দিলে এ দলটাই এনে দেবে বড় সাফল্য, বিশ্বাস আছে তার। এই দলের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ওয়ানডে ক্রিকেট বা শর্টার ভার্সন ক্রিকেটের যেটা সবচেয়ে বেশি জরুরি আমি ফিল করি, অলরাউন্ডার। আমাদের এই দলে বেশ কিছু অলরাউন্ডার রয়েছে। আইচ মোল্লা আমাদের মেইন ব্যাটসম্যান, সে ভালো অফ স্পিন করে। মেহরাব ওহিন, সে কিন্তু ভালো ব্যাটসম্যান এবং পাশাপাশি অফ স্পিন করে। এছাড়া আমরা দেখেছি আরিফুল, সেও অফ স্পিন করে ভালো। সো এই যে মেইন ব্যাটসম্যানদের মধ্যে বেশ কিছু বোলিং অপশন রয়েছে, এটা টিমের জন্য একটা স্ট্রেংথ। শ্রীলঙ্কা সফরে 5টি ওয়ানডে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনায় হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। 4 সেপ্টেম্বর 18টি নৌকা বাইচ দল নিয়ে শুরু হয়। 22 দিন চলে এই নৌকা বাইচ প্রতিযোগিতা চলে গৌরী চিকনাই নদীতে। প্রতিদিনই এই বাইচ দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউ একতা এক্সপ্রেস। অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার দেন পাবনা 4 আসনে সাংসদ আলহাজ নুরুজ্জামান বিশ্বাস। পুরো আসরের পৃষ্ঠপোষকতায় ছিল স্কয়ার গ্রুপ। ভোরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। কাল একদিনের বিশেষ ভ্যাকসিন ক্যাম্পেইন। প্রধানমন্ত্রীর জন্মদিনে এ কার্যক্রম। করোনা টিকা পাবে 80 লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে আজ আসে ফাইজারের 25 লাখ ডোজ। তথ্য, লাল তালিকাভুক্ত এ ক্যাটাগরির 12টি লিজিং কোম্পানি 96 থেকে 10% পর্যন্ত ঋণ খেলাপি। মূল টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় করোনায় বিপর্যস্ত পর্যটন খাত। প্রয়োজনীয় সুযোগ সুবিধা না থাকায় অনেক স্থানের প্রতি আগ্রহ হারাচ্ছে মানুষ। দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়ের।